সেদিন তুমি প্রেম নিয়ে এসেছিলে পর্ব ১। ফারজানা আফরোজ। বিয়ের ঠিক দুদিন আগে স্পন্দনকে অন্য একটি মেয়ের হাতে চুমু দেওয়া অবস্থায় দেখে সুব্রতা পা দুটো থমকে দাঁড়াল। পাথর ন্যায় দাঁড়িয়ে থেকে ঝাপসা চোখ দুটো বন্ধ করে আবারও তাকাল সামনে বসে থাকা স্পন্দন এবং অচেনা মেয়েটির পানে। মনে মনে বলছে যেন তার দেখাটা মিথ্যে হয়, চোখের ভ্রুক্ষেপ ছাড়া অন্য কিছু নয়। কিন্তু সত্য কি মিথ্যা হয়? ধামাচাপা দেওয়া যায় কি আদৌ? ঠিক তেমনি সুব্রতার মনে থাকা কথাটি সত্য হল না, সত্য হল স্বচক্ষে দেখা বাস্তব দৃশ্যটি। চরণ দুটো দ্রুত ফেলে স্পন্দনের সামনে দাঁড়াল সুব্রতা। পিছনে কারো উপস্থিতি টের পেয়ে স্পন্দন তাকাল সেদিকে। আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন। গোলাপি কামিজ, খোপা করা চুল, মুখমণ্ডলে রাগের আভাস, ঘৃণা মিশ্রিত দুটো চোখ দেখেই চট করে মনে পড়ল এই মেয়েই তার হবু বউ। মায়ের কাছ থেকে পাত্রীর ছবি দেখেছিল সে। বিয়ে করার মনমানসিকতা ছিল না স্পন্দনের, কিন্তু মায়ের অনুরোধে সুব্রতার ছবি দেখেই এক পলকে প্রেমে পড়ে সে। স্বচক্ষে না দেখে ছবি দেখেই বিয়েতে সম্মতি জানিয়ে দিয়েছিল সেদিন, কিন্তু ছবিটিতে থাকা মেয়েটির মুখে ছিল একরাশ মায়া, এক আকাশ স্বচ্ছতা মিশ্রিত পবিত্র চাহনি। কিন্তু আজ মেয়েটির মুখে কোনো প্রকার মায়া নেই, আছে শুধু তেজ, রাগ। নিজেকে সামাল দিয়ে ঠোঁটের কোনায় হাসি রেখে বলল, হ্যালো, আমি আফনান আবরার স্পন্দন। কেমন আছেন সুব্রতা? রাগে ক্ষোভে ফুঁসছে সুব্রতা। এ যেন ঝড়ের পূর্ব আভাস। রাগকে কিছুতেই সংযত রাখতে পারছে না সে। কিছু মুহূর্ত আগেও এই ছেলেটি অন্য একটি মেয়ের সাথে ভাবতেই তার ঘৃণা লাগছে। রাগে তার পুরো শরীর কাঁপছে, কিন্তু ছেলেটির মাঝে কোনো ভয় নেই, না আছে সংকোচ, ধরা পড়ে যাওয়ার জন্য নেই লজ্জা। একই অভিনয় নাকি অন্য কিছু? লোকটা কি তাকে বিয়ে করবে না বলে অভিনয় করছে? ভাবতে পারছে না সে। মাথাটা হঠাৎ করেই কাজ করা বন্ধ করে দিয়েছে। স্পন্দন এক ধ্যানে তাকিয়ে রইল সুব্রতার দিকে। সুব্রতার সাড়াশব্দ না পেয়ে বিচলিত কণ্ঠে বলল, এনিথিং রং? ঠিক আছেন আপনি? প্রবলেম হলে বলুন আমায়। কি হয়েছে আপনার? স্পন্দনের পাশে থাকা মেয়েটি কিছুই বুঝল না। সে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল শুধু। তবে ঝামেলা যে হয়েছে সে ব্যাপারে কিছুটা আঁচ করতে পেরেছে। ভয়ে স্পন্দনের একটি হাত শক্ত করে ধরে চোখের ইশারায় কিছু বুঝাতে চাইছে সে। সুব্রতা মনোযোগী চোখে দেখল সে দৃশ্য। তাৎক্ষণিক তার মেজাজ আকাশ ছোঁয়ায় পরিণত হল। রাগকে নিয়ন্ত্রণ করতে না পেরে স্পন্দনের গালে সজোরে থাপ্পড় বসিয়ে চেঁচিয়ে উঠল, এই মেয়ের সাথে কুকীর্তি করে আমায় বিয়ে করতে চাচ্ছেন? সামান্যতম লজ্জাবোধ নেই আপনার? আপনি পুরুষ নাকি কাপুরুষ? নিজের হাঁটুর বয়সী মেয়ের সাথে প্রেম লীলা করে বিয়ে করতে চাচ্ছেন আমায়? ছি! আমি যদি আজ তাড়াতাড়ি না আসতাম তাহলে তো দেখতেই পেত। সুব্রতার ফর্সা মুখ রক্তিম আভা ধারণ করেছে। তার রাগ ভয়ানক রূপ ধারণ করে। এই রাগের কারণে সে প্রায় ভুল কাজ করে ফেলে। নিজের রাগকে কন্ট্রোল রাখার সামর্থ্য তার নেই। দ্রুত পা চালিয়ে নিজের রুমে চলে গেল। এত তাড়াতাড়ি বিয়ে করার ইচ্ছে তার মোটেও ছিল না। তার উপর বাবা মা তার জন্য বাজে, অসভ্য ছেলে পছন্দ করেছে ভাবতেই তার রাগ আকাশ ছুঁয়ে যাচ্ছে। ওয়াশরুমে ঢুকে ঝর্ণা ছেড়ে টাইলসের উপর বসে পড়ল সে। আপাতত মাথা ঠান্ডা রাখতে হবে। স্পন্দন বাসায় প্রবেশ করেই কাউকে কিছু না বলে হনহন করে নিজের রুমে ঢুকে গেল। ছেলের মুখ দেখে আঁতকে উঠলেন রুজিনা বেগম। মুনকে ইশারায় জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? মুনি যা দেখেছে ইশারায় বুঝাল তার বড়মাকে, তবে চডের ব্যাপারটা লুকিয়ে রাখল। স্পন্দন বলেছে থাপ্পড়ের কথা যেন কেউ না জানে। মুনি প্রতিবন্ধী হলেও বড় ভাইয়ের কথা সে অমান্য করে না, তাই চুপচাপ লুকিয়ে গেল সে কথা। এদিকে রুজিনা বেগম চিন্তায় পড়ে গেলেন। এই বিয়েটা যদি না হয় তাহলে তার প্রিয় বান্ধবীকে মুখ দেখাতে পারবেন না। চটজলদি ফোন দিলেন সুব্রতার মাকে। সকালের সূর্য উকি দেওয়ার পরপর ব্যস্ত শহরের মানুষগুলো ব্যস্ত হয়ে পড়েছে। স্পন্দনের কলেজে ক্লাস থাকা সত্ত্বেও মায়ের অনুরোধে চুপচাপ সোফায় বসে আছে। বিপরীত পাশে স্পন্দনের বাবা জনাম সাদিফ চৌধুরী ছেলেকে আগাগোড়া এক পলক দেখে প্রশ্ন করলেন, বিয়ে না করার কারণ? তোমাকে আগেই বলেছিলাম মেয়েকে স্বচক্ষে দেখে পরে বিয়ের কথাবার্তা ঠিক করি, কিন্তু তুমি তখন কি বলেছিলে? বাবা, আমি বিয়েতে রাজি, মেয়ে দেখতে হবে না। তাহলে মেয়ে দেখার পর বিয়েতে অসম্মতি দেওয়ার কারণ আমি তো খুঁজে পাচ্ছি না। আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন। সুব্রতা দেখতে যেমন সুন্দরী তেমনই তার প্রতিভা। তাছাড়া আমাদের সকল রিলেটিভস জানে তোমার বিয়ে কনফার্মড। এখন এই মুহূর্তে বিয়ে ক্যান্সেল করলে আমাদের মান সম্মান থাকবে? সোসাইটিতে আমার মাথা নিচু হবে না? সুব্রতার ফ্যামিলিকে কি জবাব দিব আমি? ভুলে যেও না সুব্রতার মা তোমার মায়ের খুব কাছের বান্ধবী। ওদের দুজনের বন্ধুত্ব নষ্ট হবে না?
তুমি চাও তোমার মায়ের কষ্ট হোক? স্পন্দন ছোট্ট করে নিঃশ্বাস ছাড়ল। সে চায় না তার পরিবারের সম্মানে আঘাত আসুক। তাছাড়া বিয়েটা না হলে কলেজে তাকে নিয়ে হাসাহাসি করা হবে। আশেপাশের মানুষজন ভুল ঠিক বিবেচনা না করে তাকেই দোষী সাব্যস্ত করবে। বলা হবে একটি মেয়ের বিয়ে ভাঙার কারণ স্পন্দন। স্পন্দন জানে এখানে তার কোনো হাত নেই। মেয়েটা নিজেই বিয়েটা হতে দিবে না। তবে শুভ্রতার প্রতি রয়েছে তার এক আকাশ সমান রাগ। মেয়েটাকে হাতের কাছে পেলে শাস্তি না দিয়ে সে থামছে না। মনে মনে ভাবল, বিয়ে যদি করতেই হয় তাহলে বিয়ের পর বুঝাবে সে কেমন। একটা থাপ্পড়ের জবাব প্রতি মিনিটে মিনিটে উসুল করে নিবে। মনে মনে বাঁকা হাসল স্পন্দন। বাবা মায়ের প্রশ্নের জবাবে উত্তর দিল, বিয়েতে আমার সম্মতি আছে, বাট বিয়েটা নির্দিষ্ট সময়ের আগে করতে চাই। 3 দিনের ভিতর সব ঠিক করবে, যদি না পারো তাহলে আমিও আর এ বিয়ে করব না। ডিসিশন আমার, চিন্তা তোমাদের। স্পন্দনের বাবা মা ছেলের কথায় চমকে উঠলেন। নিজের সিদ্ধান্তে অনড় স্পন্দন, এ কথা তার পরিবার ভালো করেই জানে। তবুও বিয়ের বিষয়, তাই স্পন্দনের মা জিজ্ঞাসা করলেন, কিছুক্ষণ আগেও বিয়েতে তোমার সম্মতি ছিল না, তাহলে হঠাৎ বিয়েতে রাজি হয়ে গেলে তার উপর দ্রুত মতলবটা কি বলবে আমাদের? স্পন্দন শুধু হাসল। হাত দিয়ে চুলটা ঠিক করে উঠে দাঁড়াল। মায়ের প্রশ্নের ছোট্ট একটা জবাব দিল, ম্যাথ ক্লাস আছে আমার। কলেজ কর্তৃপক্ষ আমাকে বসিয়ে বসিয়ে বেতন দিবে না নিশ্চয়। একজন প্রফেসরের নির্দিষ্ট সময়ে ক্লাসে থাকা আবশ্যক। প্রফেসর যদি নিজেই দেরিতে কলেজে যায় তাহলে স্টুডেন্ট তার কাছে কি আশা করবে? স্পন্দন বেরিয়ে পড়ল। স্পন্দনের বাবা মা হতাশ চোখে ছেলের যাওয়া দেখা ছাড়া উপায় ছিল না। এই ছেলেটা আদৌ আমার বংশের তো রুজিনা? হতাশ চোখে জিজ্ঞাসা করল সাদিফ চৌধুরী। রুজিনা বেগম ভ্রুকুচকে স্বামীকে দেখে রাগী গলায় বললেন, বিয়ের আগে বাপ যেমন রগচটা স্বভাবের ছিল ছেলেটাও সেরকম হয়েছে। ছেলের বাপকে তো ঠিক করতে পেরেছি, কিন্তু ছেলেকে ঠিক করা আমার সাধ্য নেই। এই ছেলেকে শুভ্রতা ছাড়া আর কেউ সামলাতে পারবে না। শুনো, যত দ্রুত সম্ভব বিয়ে অ্যারেঞ্জ করো, কখন না জানি ছেলেটার মতো চেঞ্জ হয়ে যায়। দেখা যাবে বিয়ের আসরে বলে উঠবে, মা আমার মুড অফ, এখন বিয়ে হবে না। হাহ। সাদিফ চৌধুরী স্ত্রীর কথার প্রতিউত্তরে কথা বলার সাহস পেলেন না। স্ত্রীকে আশ্বাস দিয়ে বিয়ের আয়োজনে লেগে পড়লেন। অন্যদিকে রুজিনা বেগম শুভ্রতার মাকে ফোন দিয়ে বলে দিলেন 3 দিন পরে বিয়েটা হবে, অতি দ্রুত শুভ কাজটা সেরে ফেলতে চান ওনারা। সূর্যের তেজ বেড়েছে দ্বিগুণ হয়ে। সেই সাথে শুভ্রতার রাগ পাল্লা দিয়েছে 4 গুণ। কিছুতেই সে এই বিয়েটা করবে না বলে প্রতিজ্ঞা করেছে, কিন্তু তার বাবা মা এক প্রকার জোর করেই বিয়েটা দিবে বলে সিদ্ধান্ত নিয়েছেন। শুভ্রতা পালানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই সে ব্যর্থ। সময়ের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে দিন, ঘণ্টা, মিনিট, সেকেন্ড। সে সাথে শুভ্রতা এবং স্পন্দনদের বিয়ের দিন ক্ষণনিকটে পৌঁছে গেছে। আজকে তাদের বিয়ের দিন। শুভ্রতাকে বউ সাজিয়ে তারই পাশে বসিয়ে রেখেছে নেহাকে, যে সম্পর্কে শুভ্রতার ফুপাতো বোন। স্পন্দন বর্ষে যে ড্রয়িং রুমে বসে আছে। আত্মীয় স্বজন বলতে হাতে গোনা কয়েকজন। স্পন্দনের মুখে স্মিত হাসি, মনে মনে নানান জল্পনা কল্পনা। শুভ্রতার জীবন তেজপাতা বানানোর নানান কুকৌশল। কি রে স্পন্দন, হাসছিস কেন? দিল্লিকা লাড্ডু ফুটেছে মনে, তাই না? বন্ধুদের দুষ্টু কথায় নিজেও দুষ্টু হাসি দিল। ভাবখানা এমন যেন সে বাসর রাত নিয়ে অনেক এক্সাইটেড। গলা কেশে আরেক বন্ধু বলে উঠল, স্পন্দনের বিয়ের পর তিশান ব্যাটাকে জোর করে বিয়ের আসরে বসাতে হবে। ব্যাটা সেই যে সিলেটে চুপটি মেরে বসেছে, আর কোনো সাদাশব্দ নেই। স্পন্দন দুষ্টু সুরে বলল, তাই বুঝি? তাহলে তোরা বিয়ে করে বলিস কেন ভুল করেছিস? লাড্ডুর মজা শেষ। এই মিষ্টি যে সে মিষ্টি নয় রে বন্ধু। না খেয়ে থাকলে মনে হয় জীবনটা বৃথা, খাওয়ায় পরেও মনে হয় জীবনে আর কিছু বাকি নেই। তবে না খাওয়াই চেয়ে খেয়ে আফসোস করাটা বেশ ভালো। বন্ধুমহলের এমন দুষ্টু মিষ্টি কথা চলতেই থাকল। স্পন্দন শুনছে, মাঝে মাঝে উত্তর দিচ্ছে, তবে তার মনে বিরাজ করছে অন্য কাহিনী। চডের ব্যাপারটা কিছুতেই হজম করতে পারছে না। শুভ্রতাকে যতক্ষণ না পর্যন্ত শাস্তি দিবে ততক্ষণ হৃদয়ের গভীরের চিনচিন ব্যথা বন্ধ হবে না। মিস শুভ্রতা, যত দ্রুত আপনি মিসেস শুভ্রতা হবেন তত দ্রুতই আপনার শাস্তি আপনার অতি নিকটে পৌঁছে যাবে। শুধু সময়ের অপেক্ষা। হাতের ব্যাগটা অতি দ্রুত নিচে ফেলে জানালা টপকে নিচে নামল শুভ্রতা। লেহেঙ্গা সামান্য উঁচু করে নেহার দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিয়ে দৌড়ানো শুরু করল বাড়ির পিছনে। হঠাৎ কিছু মনে পড়ায় ব্যাগটা সেখানে রেখে আবারও দ্রুত ব্যাক করল জানালার ধারে।
সুব্রতাকে ফিরে আসতে দেখে ভ্রুকুচকে তাকাল নেহা। নিচু সুরে বলল, আবার চলে আসছিস যে, তার মানে বিয়েটা করবি? নাটক করার কি দরকার ছিল? আমার হৃদপিণ্ড যে হারে উঠা-নামা করছে, কিছুক্ষণ পরেই ওপরের টিকিট কেটে ফেলব শিউর। ভাগ্যিস বাঁচালি, এখন দ্রুত জানালা দিয়ে ভিতরে আয়। তোর বাবা মায়ের কাজকর্ম নেই, বড় বড় জানালা দিয়ে ঘর করেছে। চোর ডাকাত খুব সহজেই চুরি করে পালাতে পারবে। নেহার কথায় ঈষৎ রেগে উঠল সুব্রতা। রাগী দুটো চোখ নেহার দিকে নিক্ষেপ করে বলল, বিয়ে করার জন্য আসিনি। আমি পালিয়ে যাব কোথায়? তোর বাসার চাবিটা দিয়েছিস? খবরদার, ভয় পেয়ে ভুলেও তোদের বাসায় নাম উচ্চারণ করবি না। ফুপিকে আমি ম্যানেজ করে রেখেছি, উনি বলবে না। আর তোকে যা শিখিয়েছি মনে আছে তো? নেহা মাথা এদিক ওদিক ঘুরিয়ে বুঝাল তার মনে আছে। সুব্রতার ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, চাবিটা ফেল তাড়াতাড়ি, চলে আসবে কেউ। দৃষ্টি জোড়া চারদিকে বুলিয়ে মাটি থেকে চাবি কুড়িয়ে দৌড় শুরু করল আবারও। নেহা এক পলক তাকিয়ে বিটবিট করে বলল, গল্প সিনেমাতে নায়িকা পালিয়ে গেলে নায়িকার বোন সে রুলস ফলো করে। দেখা যায় তখন নায়িকার পরিবর্তে বোনকে বিয়ে দিয়ে বোন হয়ে যায় রিয়েল নায়িকা। আমার ক্ষেত্রে কি এমন কিছু হওয়ার সম্ভাবনা আছে? স্পন্দন ছেলেটা দেখতে মন্দ নয়, যদিও শুনেছি ছেলেটার চরিত্র খারাপ। আচ্ছা, খারাপ চরিত্রের ছেলেকে বিয়ে করলে সে ভালো হবে? উপন্যাসের মতো আবার শাস্তি দিবে না? নাহ বাবা, আমি এত প্যারা নিতে পারব না। যদি এমন কিছু হয় তাহলে বলব আমার বয়ফ্রেন্ড আছে, বিয়েটা আমি করতে পারব না। চারদিকে বিয়ের সানাই বেজে চলেছে, সবার মনে আনন্দের রেশ। কিন্তু কথায় আছে না, কপালের লিখন না যায় খণ্ডন। কিছুক্ষণের মাঝে ছড়িয়ে পড়ল, বউ পালিয়েছে, সুব্রতা পালিয়ে গেছে। বিয়ের আসর থেকে বউ পালিয়ে যাওয়া সমাজের চোখে মোটেও ভালো লক্ষণ নয়। প্রতিটি মুহূর্তে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে পুরনো মুহূর্ত। স্পন্দন চুপচাপ এখনো ড্রয়িং রুমে বসে আছে। সাদিফ চৌধুরী ছেলেকে চুপচাপ দেখতে পেয়ে নিজের ঠোঁট জোড়া জিহ্বা দিয়ে ভিজিয়ে স্পন্দনের পাশে বসে ভীত কণ্ঠে বললেন, বাবা, বাসায় যেতে হবে আমাদের। স্পন্দন না তাকিয়ে উত্তর দিল, বউ নিয়ে যেতে হবে না? সুব্রতা কোথায়? আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন। সাদিফ চৌধুরী ছেলের প্রশ্নে আটকে উঠলেন। তিনি স্পন্দনকে আগাগোড়া এক পলক দেখে উঠে দাঁড়ালেন। ভয়ে তটস্থ হয়ে আর একটি বাক্য ব্যয় না করে সুব্রতার বাবার কাছে গিয়ে রাগী কণ্ঠে বললেন, এভাবে অসম্মান না করলেও পারতেন জনাব আজিদ হাওলাদার। মেয়েকে ঠিকমত তৈরি করতে পারেননি। যে মেয়ে বিয়ের আসর থেকে পালিয়ে যায়, নিজ পরিবারের কথা দুবার ভাবে না, সে মেয়েকে পুত্রবধূ করে আমার বাসায় নিলে দেখা যাবে সংসারে শান্তি না এসে অশান্তিতে ভরে যাবে। ভাগ্য ভালো বলতে হয় আমার। শুরু হবার আগে ইতি টানতে পেরেছি। সুব্রতার বাবা মাথা নিচু করে কথাগুলো শুনলেন। আপাতত কোনো কিছু বলার মুখ তার নেই। মনে মনে সুব্রতার প্রতি তৈরি হল রাগ, অভিমান, জমল বরফের মতো কোমল হৃদয়, যেখানে এতদিনের তোলে রাখা সুব্রতার প্রতি অগাধ বিশ্বাস, ভালোবাসা। সাদিফ চৌধুরী কথা না বাড়িয়ে বেরিয়ে আসলেন। স্পন্দনের বন্ধুদের ইশারায় বুঝলেন স্পন্দনকে নিয়ে আসতে। ছেলেকে এইভাবে বসে থাকতে দেখে বড্ড কষ্ট হচ্ছে উনার। বাবা মায়েরা ছেলে মেয়েদের কষ্ট এক বিন্দু সহ্য করতে পারে না। গ্রীষ্মের খরতাপে অতিষ্ঠ হয়ে মানুষ যখন ক্লান্ত প্রায় তখনই আবির্ভাব ঘটে বর্ষার। আশায়ের প্রথম দিন আজ। পুষ্পবৃক্ষে, পত্রপল্লবে নতুন প্রাণের সঞ্চার করে নতুন সুরের বার্তা নিয়ে সবুজের সমারোহে এসেছে বর্ষা। মেঘের ভেলায় ভেসে প্রকৃতিতে ঘটেছে বর্ষার আগমন। তাই তো আকাশে মেঘের ঘনকটা, চারদিকে ছন্নছাড়া বৃষ্টির জল। ক্লান্ত মনে আনন্দের রেশ। মনের সাথে তাল মিলিয়ে নূপুরের ছন্দের প্রেয়সীকে কাছে পাবার আশা আর বৃষ্টির রিমঝিম ছন্দের সঙ্গে শুরু হয়েছে আলাপন। বর্ষার সতেজ বাতাসে জুঁই, কামিনী, বেলি, রজনীগন্ধা, দোলনচাপা আরও কত ফুলের সুবাস ছড়িয়ে বেড়ায় সুব্রতার বারান্দায়। লেবু পাতার সুবাসে যেন অন্য আয়োজন থাকে। উপচে পড়া পদ্মপুকুর টিটুম্বুর রঙিন হয়ে ফোঁটে বর্ষাকে পাওয়ার জন্য। কেয়ার বনেও কেতকির মাতামাতি চলে। সুব্রতা তার কোমল দুটো হাত জানালা দিয়ে বৃষ্টির জল স্পর্শ করতে ব্যস্ত, তখনই পিছন থেকে নেহা এসে বলল, যা বৃষ্টি শুরু হয়েছে, আজ আর কলেজ যেতে হবে না। সুব্রতা ঠোঁটের মাঝে হাসি রেখে বলল, আব্বুর সাথে কথা হয়েছে তোর? জানিস বৃষ্টি আসলেই আমি যখন ভিজে কাকভেজা হয়ে জ্বর, সর্দি কাশিতে বিছানায় শুয়ে থাকতাম তখন আব্বু মাথায় জলপট্টি থেকে শুরু করে গরম চা সবকিছুই নিজের হাতে একা করতেন। আম্মুকে বলতো আমার মেয়েকে বকা দিবে না, ওর সেবা যত্নের জন্য আমি আছি।
কিন্তু আজ কতগুলো মাস ধরে আব্বু আমার সাথে কথা বলে না। আব্বুর অবহেলা সহ্য করতে না পেরে চলে আসলাম সিলেটে। রুম ভাড়া নিয়ে একা একা থাকতে শুরু করলাম। আমার একা থাকতে সমস্যা হবে সেজন্য তোকেও পাঠিয়ে দিল আমার কাছে। বাবারা বুঝি এমন হয়? রেগে থাকবে ঠিকই, কিন্তু ভালোবাসার সামান্যতম অংশ কমবে না। ভুল করেছিলাম সেদিন, বিয়ের আসর থেকে পালানো ঠিক হয়নি। নেহা চুপচাপ শুনল সুব্রতার কথা। সত্যি বলতে সান্ত্বনা দেবার ভাষা খুঁজে পাচ্ছে না সে। সেদিন বিয়ের আসর থেকে পালানোর 5 দিন পর সুব্রতা বাসায় ফিরে। সুব্রতার মা প্রথমে মেয়েকে বকাচকা করলেও পরে অবশ্য ঠিক মেনে নেয়, কিন্তু সুব্রতার বাবা কিছুতেই স্পন্দনের বাবার কথাগুলো মন থেকে মুছতে পারে না। সে কারণে উনি অনেক চেষ্টার পরেও সুব্রতার সাথে আগের মতো হতে পারলেন না। সুব্রতার ইন্টারমিডিয়েট রেজাল্ট দেওয়ার পর সুব্রতা সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেয়। সুব্রতার সাথে নেহাকেও সেখানে পাঠানো হয়। বর্তমানে সুব্রতা ও নেহা ভাড়া বাসায় থাকে এবং তাদের সাথে মিষ্টি নামের একজন মেয়েও যোগ দিয়েছে। তোর থুতমাডা এরহম হুগাইজা গেছে কা? মিষ্টির কথায় নেহা এবং সুব্রতা ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে হেসে দিল। নেহা উত্তর দিল, কই গেছিলি বৃষ্টির মধ্যে? ভিজে তো একেকার হয়ে গেছিস। এত প্যাচাল পোডো কায়? সুব্রতা এখন কিছু বুঝতে না পেরে শান্ত গলায় বলল, বোন প্লিজ বাংলায় বল। তোর বরিশালের কথা বুঝতে বুঝতে অর্ধেক সময় ফুরিয়ে যায়। বাংলায় বললে মেল্লা খুশি হমু। মিষ্টি জোরে জোরে হাসতে লাগল। হাসা বাদ দিয়ে বলল, আরে অনেক ফোন দিছিল সেজন্য বেরিয়েছিলাম। তিশান স্যার নাকি দুদিনের জন্য প্রাইভেট বন্ধ রেখেছে, এ ব্যাপারে বলতেই এসেছিল। নেহা গাল ফুলিয়ে জবাব দিল, ফোনে বললে কি হতো? ডেকে নেওয়ার মানে হয়। মিষ্টি এবং সুব্রতা হাসল। অনিক যে নেহাকে পছন্দ করে সেটা তাদের কারোরই অজানা নয়, কিন্তু নেহা যতদিন না পর্যন্ত অনিক নিজের ক্যারিয়ার না গড়বে ততদিন সে ভালোবাসি শব্দটি উচ্চারণ করবে না। সারারাত বৃষ্টির পর সকালে তেজহীন সূর্য মামা বৃহৎ আকাশে উকি দিয়েছে। নরম রোদের সোনালি ছোঁয়া সুব্রতার মুখে এসে পড়তেই ঘুম ঘুম দুটো চোখ জেগে উঠল। নেহা এবং মিষ্টি দুজনেই ঘুমিয়ে আছে এখনও। ছোট্ট নিঃশ্বাস ছেড়ে দেওয়াল ঘড়িটির দিকে তাকাতেই চোখ জোড়া চরক গাছ হয়ে উঠল। চটজলদি নেহা এবং মিষ্টিকে তাড়া দিয়ে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ হয়ে চলল কলেজের উদ্দেশ্য। ক্যান্টিনে গিয়ে সকালের নাস্তা সেরে ক্লাসের ভিতরে চলে গেল। হাতে গোনা কয়েকজন স্টুডেন্ট। টিচাররা এসে বেশ কিছুক্ষণ লেকচার দিয়ে বিদায় নিচ্ছে। মিষ্টি ভয়ে তটস্থ কণ্ঠে বলল, শুভ্রু, আমি আজ প্রেজেন্টেশনের পর্যন্ত পারি না। তিশান স্যার আজ আমায় খুন করে ফেলবে। মিষ্টির কথা শুনে অনেক অবাক হল। প্রেজেন্টেশন করার জন্য স্যার প্রত্যেকজনকে নিয়ে একটি দল তৈরি করেছে। অনিক, সুব্রতা, নেহা এবং মিষ্টি 4 জন একদলে। অনিক বলল, কি বলছিস তুই? শুরুতেই মান-সম্মান ডুবিয়ে দিবি নাকি? আচ্ছা বাদ দে, শুরুটা ভালো মতো করিস, বাকি কাজ আমরা 3 জন সামলে নিব। শুরুটা মনে আছে তো নাকি ভুলে গেছিস? হ্যালো এভরিওয়ান। বিফোর স্টার্টিং লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ ব্রিফলি। অনিককে থামিয়ে দিয়ে মিষ্টি বলল, আমার মনে আছে, কিন্তু স্যারকে দেখলে ভুলে যাবার 100% চান্স আছে। মিষ্টির কথায় বাকি 3 জন দীর্ঘশ্বাস ছাড়ল। মিষ্টির ভার্সিটি লাইফের প্রথম ক্রাশ তিশান স্যার, তবে বিরাট এক ভুল করার জন্য স্যার তাকে ভয়ানক এক শাস্তি দিয়েছিল। সে থেকে স্যারকে মিষ্টি ভয়ানক রকমের ভয় পায়। স্যার সামনে আসলেই কণ্ঠস্বর থেকে একটি শব্দ বের হয় না। কৃষ্ণচূড়া গাছের নিচে বসে আছে 4 জন। চারদিকে লাল রঙের ফুল ছড়িয়ে ছিটিয়ে আছে। অনেক গিটার হাতে নিতে সুরের মূর্ছনায় ডুব দিল। আমার ধুলোবালি জমা বই। আমার বন্ধুরা সব কই। আমার ভাল্লাগে না এই মিথ্যে শহর। রাতের আড়ালে রই। সুরের ছন্দ হৃদয়ের গভীরের চিনচিন ব্যথা শুরু করল। আর কিছু বছর পর বন্ধুমহল আলাদা হবার সময়। সংসার, চাকরি, পরিবারকে সময় দেওয়ার পর বন্ধুমহলে সময় দেওয়ার উপায় থাকবে না। বন্ধুমহলের ছন্দের তাল মিলিয়ে যাবে অন্ধকারে। এই অনিকের বাচ্চা, স্যাড সুর বাজাচ্ছিস কেন? মনটা খারাপ হয়ে যাচ্ছে আমার। মিষ্টির কথায় অনিক সুরের তাল বন্ধ করে নেহার দিকে তাকাল। নেহা অচেতন মনে কিছু নিয়ে ভাবছে। সুব্রতা লক্ষ্য করে বলল, নেহা কি ভাবছিস? নেহা তাকাল। থমথমে মুখ নিয়ে বলল, অনিক, তুই মিউজিক নিয়ে ভাবতে পারিস। তাহলে তোর ক্যারিয়ার খুব তাড়াতাড়ি এগিয়ে যাবার সম্ভাবনা আছে। আচ্ছা দেখা যাক। অনিকের লাপাত্তা কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল নেহার মন।
মাঠ থেকে উঠে উল্টো ঘুরে চলে যেতে নিল, তারই পিছনে হাঁটতে লাগল সুব্রতা। নেহাকে না থামালে বাসায় আজ একটা জিনিসও আস্ত থাকবে না। নেহার পিছু যেতে যেতে এক আগন্তুকের কণ্ঠ কুর্ণকুহুরে আসা মাত্রই থেমে গেল। পাশ ফিরে আগন্তুকের মুখ দেখতে পেয়ে আমতা আমতা সুরে বলল, স্পন্দন, উনি এখানে? স্পন্দন নামটি শুনে থেমে গেল নেহা। সুব্রতার দৃষ্টি যেদিকে তাকিয়ে আছে সেদিকে দৃষ্টি জোড়া নিক্ষেপ করে স্পন্দনকে দেখে ভড়কে গিয়ে সুব্রতার পাশে দাঁড়িয়ে প্রশ্ন করল, উনি এখানে কেন এসেছেন? জানি না। আচ্ছা, আমার জন্যই কি এসেছেন? উনাকে বিয়ে করলে আব্বুর অভিমান জমানো বরফ গলে যাবে। নেহা আপাতত চুপ করে রইল। স্পন্দন এদিক সেদিক তাকিয়ে মুঠোফোন হাতে নিয়ে ফোন দিয়ে আবারও চোখজোড়া চারদিকে বুলিয়ে নিয়ে সামনে এগিয়ে গেল। মিষ্টি এবং অনিক সামনে এসে দাঁড়াল। মিষ্টি জিজ্ঞাসা করল, আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন। কি হয়েছে? হা করে ওই লোকটার দিকে তাকিয়ে আছিস কেন? প্রেমে ট্রেমে পড়ে যাসনি তো? দেখতে অবশ্য ভালো আছে। সুব্রতা বিরক্তি নিয়ে তাকাল মিষ্টির পানে। নেহা সুব্রতাকে উদ্দেশ্য করে বলল, এখন কি করবি শুভ্রু? সুব্রতা হতাশ হয়ে বলল, ভাগ্যের উপর ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। দেখি কপালে কি আছে। বর্ষা মৌসুমে আকাশে কালো মেঘের ভেলা কিঞ্চিত পরিমাণে দেখা যাওয়া মাত্রই বৃষ্টির তাণ্ডব শুরু হয়। অনেকক্ষণ ধরে বৃষ্টি শুরু হয়েছে, শেষ হবার নাম গন্ধ নেই। নেহা, মিষ্টি ও সুব্রতা তিনজনই করুণ চোখে বৃষ্টি দেখছে আর দোয়া করছে কিছুক্ষণের জন্য বৃষ্টিটা থেমে যাক, তা না হলে আজ না খেয়েই থাকতে হবে। ফ্রিজ না থাকায় কম বাজার কিনে এনে 2 থেকে 3 দিন পার করে দেয়, কিন্তু আজ বৃষ্টির কারণে বাজার নেই বাসায়। সুব্রতা পেটে ওড়না বেঁধে বসে আছে। সুব্রতার দেখাদেখি মিষ্টিও ওড়না বাঁধল কোমরে। নেহা মুখ ভেঙচি কেটে উত্তর দিল, এভাবে বসে থাকলে খিদে পাবে না? মাত্র বিকেল, এখনই এই অবস্থা, তাহলে সারারাত থাকব কিভাবে? সকালে ক্যান্টিন থেকে 2টো রুটি খেয়েছিলাম, এখন তো পেটে ইঁদুর দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। নেহার কথায় ওড়না কোমর থেকে সরিয়ে দাঁড়াল সুব্রতা। বাজারের ব্যাগ হাতে নিয়ে দরজার কাছে গিয়ে প্রশ্ন করল, আসছিস না কেন? আমি একা বাজারে যাব না। মিষ্টি মুখ কুচকে জবাব দিল, বৃষ্টির মধ্যে বাজারে যাব মানে? সবজির যে দাম, সেজন্য ফ্রিতে সর্দি কাশি নিয়ে বাসায় ফিরব নাকি? সুব্রতা বলল, কিছু হবে না। আমার পক্ষে না খেয়ে থাকা আর সম্ভব হচ্ছে না। যেতে না চাইলে না যা, আমি রেস্টুরেন্ট থেকে খেয়ে আসব। নেহা কথা বাড়াল না। 3টা ছাতা নিয়ে বের হল 3 জন। বৃষ্টি কমেছে কিছুটা। সবজি মামাকে 2 কেজি আলুর দাম জিজ্ঞাসা করতেই দাম শুনে চমকে উঠল 3 জন। এই তো কদিন আগে 2 কেজি আলু 30 টাকা ছিল, এখন 60 টাকা। করুণ আতঙ্ক নিয়ে নেহা বলল, মামা 40 টাকা দিবেন? হবে না মা, কিনেই আনছি 50 টাকা দিয়ে। আচ্ছা, তোমরা 50 টাকা দিয়ে নিয়ে যাও। বাচ্চা মেয়েদের সাথে আর দামাদামি করলাম না। 70 টাকার নিচে আলু এখনও বেচি নাই। তোমরা বাচ্চা মানুষ, তাই কিনা দামে দিয়া দিলাম। সবজি মামার কথায় মিষ্টি ফিসফিসিয়ে বলল, এক্সের ডাহা মিছা কথা। সুব্রতা চোখ পাকিয়ে তাকাল মিষ্টির দিকে। নেহা নতুন শিম দেখে জিজ্ঞেস করল, মামা শিম কত কেজি? 230 টাকা কেজি মা। তোমরা নিলে 210 টাকা কেজি রাখমু। শিমের দাম শুনে 3 জনের মুখ চুপছে গেল। নেহা অতি দ্রুত শিমের কাছ থেকে দূরে সরে ছোট্ট ফুলুকপির দাম জিজ্ঞেস করতেই মামা বললেন, এইটার দাম 80 টাকা। সবজি বাজার দামের আগুন। ফায়ার সার্ভিস দিয়েও এ আগুন নিভানোর উপায় নেই। 3 জন বেশ কয়েকটি দোকান ঘুরে অল্প স্বল্প বাজার নিয়ে মুরগির দোকানে গিয়ে দাঁড়াল। 1 কেজি মুরগির দাম জিজ্ঞাসা করতেই দোকানদার বলল, আফা একদম 180 টাকা কেজি। এর কম হইব না। হাতে মাত্র 150 টাকা, এ কারণে মুরগির দোকান থেকে চলে আসল। ব্যাচেলর জীবন বড়ই কষ্টের জীবন। ইচ্ছে থাকা সত্ত্বেও পছন্দের জিনিস কিনে খাওয়া দুষ্কর। মন খারাপের ভাণ্ডারে যখন শত শত দুঃখ, তখনই একজনের কণ্ঠে টনক নড়ে উঠল সবার, মুরগি না নিয়ে কোথায় যাচ্ছন? তিশান স্যারকে দেখে মিষ্টি পিছনে গিয়ে লুকাল। সুব্রতা এবং নেহা সালাম দিয়ে কথা ঘুরিয়ে বলল, স্যার, আমরা ব্যাচেলর মানুষ। বাসায় ফ্রিজ নেই, মুরগি নিয়ে কোথায় রাখব, সেজন্য নেইনি। তিশান হাসল। দোকানদারকে 2 কেজি মুরগির কথা বলে মিষ্টির দিকে তাকিয়ে বলল, লুকাচ্ছেন কেন? মুরগি উপহার হিসেবে দিচ্ছি, খেয়ে রিভিউ দিবেন ওকে। মিষ্টি বোকা হাসি দিল। তিশানের মুখের উপরে কথা সে বলতে পারবে না।
নেহা ভ্রু কুঁচকে প্রশ্ন করল। সরি স্যার, আমরা আপনার উপহার নিতে পারব না। আপনি কি দয়া দেখাচ্ছেন? দয়া হবে কেন? আপনারা আমার ছাত্রী। দেখলাম টাকা কম থাকাতে মুরগি নিতে পারছেন না, তাছাড়া যা বাজার করেছেন একদিনের বেশি যাবে না, তাই স্যার হয়ে নিজের বিবেক জাগ্রত হল। ভার্সিটি টপ স্টুডেন্টের কষ্ট ভরা মুখটি সহ্য হচ্ছিল না। তাছাড়া স্যার হিসেবে আমার দায়িত্ব আমার স্টুডেন্টের খেয়াল রাখা। স্যারের লজিকের উপর নেহার লজিক বেশিক্ষণ স্থায়ী হল না। বাধ্য হয়েই মুরগি নিতে হল। হঠাৎ এখানে কি করছিস তিশান? স্পন্দনের প্রশ্নে তিশান তাকাল। সুব্রতা স্পন্দনকে দেখে চমকে উঠল। নেহা বুঝতে পেরে বলল, স্যার এখন তাহলে আমরা আসি, সন্ধ্যা হয়ে যাবে। স্পন্দন উনার নাম আপনাদের নিউ ম্যাথ টিচার। আগামীকাল থেকে উনার ক্লাস পাবেন। স্পন্দন ওরা তোর ফার্স্ট ইয়ারের টপ স্টুডেন্টের মাঝে ৩ জন, যদিও বা মিষ্টি নামের মেয়েটি বড্ড ফাঁকিবাজ। স্পন্দন তিশানের কথায় সৌজন্যমূলক হাসি দিল। সুব্রতা খেয়াল করল স্পন্দন তাকে দেখে কোনো রিয়েক্ট করছে না। মনে হচ্ছে যেন আজই প্রথম দেখা। সন্দেহ হল সুব্রতার। স্পন্দনের মনে কি তাহলে অন্য কিছু চলছে? কিন্তু প্রশ্ন করল না। সেও সৌজন্যমূলক হাসি ফিরিয়ে দিয়ে বিদায় নিল। সুব্রতারা চলে যাবার পরেই তিশান ভ্রু কুঁচকে বলল, ব্রো, ভালোই অভিনয় পারিস দেখছি। না হওয়া হবু বউকে মুরগি কিনে দেওয়ার কারণ কি? প্রেমে ট্রেমে পড়ে গেছিস নাকি? শাস্তির বিনিময়ে মুরগি? স্পন্দন তিশানের পিঠে চাপড় মেরে বলল, প্রেমে তো প্রথম দেখাতেই পড়েছিলাম বন্ধু, কিন্তু মেয়েটা বুঝল না। সেদিন আমি আকাশসম প্রেম নিয়ে তার দরজায় দাঁড়িয়েছিলাম, কিন্তু সে আমাকে উপেক্ষা করে দূরে সরিয়ে দিয়েছে। এখন দরজায় শাস্তি নিয়ে দাঁড়িয়েছি, আর সে সেটা অতি যত্নে তুলে নিয়ে যাচ্ছে। তিশান স্পন্দনের কথায় বাঁকা হাসল। প্রশ্ন করল, পরবর্তী পদক্ষেপ কি হবে? সময় বলবে পরবর্তী প্ল্যান। আজকের পর থেকে মিস সুব্রতার শান্তি আমি কেড়ে নিব। আমাকে ইগনোর করা, এই স্পন্দন চৌধুরীকে অপমান করার শাস্তি মিস সুব্রতাকে পেতে হবে। স্পন্দন হাল ছাড়ার পাত্র নয়। বাই দ্য ওয়ে, দোকানদার ভাই কি মুরগি ড্রেসিং করে দিয়েছে? আমি বারণ করে দিয়েছিলাম। তিশান সশব্দে হাসতে হাসতে বলল, যেমনটা চেয়েছিস তেমনি হয়েছে। আজ ওরা ৩ জন মুরগির পালক পরিষ্কার করবে। শাস্তিটা দারুণ মজার, তবে মুরগির বদলে ছোট মাছের দরকার ছিল, তাহলে শাস্তিটা আরও ব্যাটার হতো। তিশানের কথায় আবারও হাসল স্পন্দন। ২ বন্ধু মনের সুখে হাঁটতে লাগল নিজস্ব গন্তব্যে। গরম পানিতে মুরগি চুবিয়ে ৩ জন পরিষ্কার করতে ব্যস্ত। মিষ্টির আগে গজগজ করতে করতে বলল, এ উপকার করল নাকি অপকার করল বুঝলাম না। চামড়া পরিষ্কার করতে করতে হাতের বেহাল দশা হয়ে যাচ্ছে। আগে জানলে এ মুরগি বাসায় নিয়ে ঢুকতাম না। সুব্রতা চুপচাপ কাজ করছে, তবে তার মন এখনও স্পন্দনের মাঝে। স্পন্দন কি প্রতিশোধ নিতে এসেছে? স্পন্দনের সাথে দেখাটা কাকতালীয় নাকি প্ল্যান? এ কথা সুব্রতার মাথায় আসছে না। নেহা অতিষ্ঠ হয়ে একটানে মুরগির চামড়া ছিঁড়ে বলল, ভেবেছিলাম চামড়া দিয়ে একদিন কাজে লাগাবো, কিন্তু আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। লাভের আশা করতে গিয়ে হাতের অবস্থা খারাপ করে ফেললাম। ফ্রি পাইলে যা হয় আর কি। জীবনেও আর ফ্রি জিনিস হাতে তুলব না। অনিক গিটার হাতে নিয়ে টুংটাং শব্দ বাজাল। আজ যেন গিটার তার নিজস্ব সুর হারিয়ে ফেলেছে। সুব্রতা এবং মিষ্টি অসহায় চোখে অনিকের দিকে তাকাল। অনিক মলিন হেসে বলল, মন খারাপ কেন তোদের? কি হয়েছে? নেহা, ভীষণ রেগে আছিস তাই তো? নেহা ঠোঁট উল্টিয়ে বাচ্চাদের মতো কাঁদতে লাগল। অনিক নেহাকে হালকা জড়িয়ে ধরে ভরাট কণ্ঠে বলল, এই বোকা মেয়ে, কান্না করছিস কেন? আমি খারাপ কিছু বলেছি তোকে? অভিমানী কণ্ঠে বলল নেহা। আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন। তুই সিরিয়াস হচ্ছিস না কেন? আমরা ক্লাসমেট। দেখা যাবে তোর পড়াশোনা শেষ না হতেই আমার বিয়ে হয়ে যাবে। আমি তোকে ছাড়া বাঁচব না অনিক। অনিক মুচকি হেসে বলল, তার মানে তুই আমাকে ভালোবাসিস? সে কথা ডিরেক্টলি বলছিস? আমি তোকে ভালোবাসি একবারও বলেছি? আমার ভালোবাসা সস্তা না। নেহার গাল ফুলানো দেখে আবারও মুচকি হাসল অনিক। নেহার হাতের আগুলে স্পর্শ করে গিটারে সুর তুলল। প্রেমে পড়া বারণ, কারণে অকারণ। আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ। শোন নেহু, আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি।
আজকাল ঘরে বসেই টাকা ইনকাম করা যায়। তাছাড়া কয়েকজন বড় ভাইদের সাথে কথা হয়েছে যারা বিভিন্ন ব্যান্ড সঙ্গীত পরিচালনা করেন, ওনারা আমার গান খুব পছন্দ করেছেন। আশা করি খুব দ্রুত নিজের আলাদা প্ল্যাটফর্মে নিজস্ব নামডাক হবে। কয়েকটা দিন অপেক্ষা করতে পারবি না? নেহা অনিককে জড়িয়ে ধরে বলল। তোর জন্য কয়েকটা দিন কি সারা জীবন অপেক্ষা করতে পারব, কিন্তু প্লিজ তুই আবার সেলিব্রিটি হয়ে আমায় ভুলে যাস না। সেলিব্রিটি হলে শত শত সুন্দরী মেয়ে তোর আশেপাশে থাকবে, তখন এই নেহার দিকে ভুলেও তাকাতে ইচ্ছে করবে না। অনিক গরম চোখে তাকাল। নেহা ঠোঁট চেপে হাসি দিল। শুভ্রতা ও মিষ্টি এতক্ষণ দুজনের কর্মকাণ্ড পরিচালনা করে দীর্ঘশ্বাস ছাড়ল। এ দুজনের অভিমান ক্ষণিকের জন্য। অনিক জাদু করে নেহার মন ভালো করে দেয়। নেহার জীবনে অনিক এসেছে ম্যাজিশিয়ান হয়ে। শুভ্রতা স্পন্দনকে দেখে চুপটি মেরে বসে রইল। স্পন্দন ক্লাস শেষ করে শুভ্রতাকে দেখে না দেখার ভান করে শুভ্রতার পায়ে আঘাত করতেই শুভ্রতা শব্দ করে উঠল। আই ডিডেন্ট সি ইউ। পা সামনে বাড়িয়ে রেখেছেন কেন? নেক্সট টাইম এ ধরনের ভুল করবেন না। ইডিয়েট। শুভ্রতা স্পন্দনের কথায় তাজ্জব বনে গেল। ইচ্ছাকৃত ব্যথা দিয়ে আবার ধমক দেওয়া হয়েছে তাকে। হুট করেই মাথা গরম হয়ে গেল। রাগের বসে স্পন্দনের পিছু নিয়ে বলতে লাগল, সমস্যা কি আপনার? আমার সাথে পায়ে পড়ে কথা বলতে আসছেন কেন? আগে জানতাম চরিত্রহীন, এখন তো দেখছি ভীষণ অসভ্য। আমি আপনার নামে কলেজ কর্তৃপক্ষের কাছে নালিশ জানাব। স্পন্দন চারদিকে চোখ বুলিয়ে কাউকে দেখতে না পেয়ে শুভ্রতার হাতে হেঁচকা টান দিয়ে খোলা ক্লাসরুমে নিয়ে গেল। শুভ্রতা হাত ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু সফল হতে পারেনি। স্পন্দন একটি হাতে শুভ্রতার চুলগুলো মুখের সামনে থেকে সরিয়ে বলল, আমার নামে বিচার দিবেন? তাহলে আমি আপনার পুরো পরিবারের নামে মানহানির মামলা করব। সোসাইটিতে আমার সম্মানে আঘাত করার জন্য আপনাকে এবং আপনার পরিবারকে ৩ মাসের জেল কাটিতে ছাড়ব। করব মামলা? আমিও মামলা করব আপনার নামে। নারী নির্যাতন মামলার নাম শুনেছেন? একবার জেলে যান, ১৪ বছরের আগে ছাড়া নেই। স্পন্দন হাসল। শুভ্রতার মুখের কাছে মুখ এনে বলল, সবসময় চোখের দেখাটা সত্য হয় না মিস শুভ্রতা। একজন মেয়ের হাতে চুমু দেওয়া মানেই ওই মেয়ে আমার গার্লফ্রেন্ড তা কিন্তু নয়। হতে পারে না সে আমার বোন। বোন, মা, কন্যা ৩ জনের প্রতি ভালোবাসা একরকম আর স্ত্রীর প্রতি ভালোবাসা ভিন্ন রকম। দুটোই আলাদা ফিলিংস। সেদিন যে মেয়েটিকে দেখেছিলেন সে আমার একমাত্র চাচাতো বোন। চাচাতো বোন থাকা সত্ত্বেও তাকে আমি আমার আপন ছোট বোন হিসেবে দেখি। তাছাড়া মুনি সুস্থ নয়, তাই আমি কিংবা আমার পরিবার সবার আগে মুনির ইচ্ছেকে প্রাধান্য দিয়ে আসছি, তার কারণ ওর মনে সামান্যতম আঘাত যেন না আসে। কিন্তু সেদিন আপনার ব্যবহার আমার অবুঝ বোনের মনে বিশাল আঘাত দিয়ে ফেলেছে। স্পন্দন কথাগুলো বলে অদ্ভুত চোখে তাকাল শুভ্রতার পানে। শুভ্রতা অবাক চোখে তাকিয়ে আছে। নিজের ভুলের জন্য দোষারোপ করছে মনকে। শুভ্রতার ভাবনা চিন্তার মাঝে স্পন্দন অনৈতিক একটি কাজ করে ফেল। শুভ্রতার গালে হঠাৎ করেই চুমু দিয়ে ফিসফিস করে বলল, শাস্তি পাওয়ার জন্য তৈরি তো ম্যাডাম? আজকে জাস্ট হালকার উপরে ছেড়ে দিলাম, কিন্তু ভবিষ্যতে ছাড়ব কিনা সন্দেহ। সকলের চোখে আমি টিচার, কিন্তু আপনার চোখে আমি অসভ্য। অসভ্য, চরিত্রহীন উপাধি যেহেতু পেয়েই গেছি, তাহলে অসভ্য হতে সমস্যা কি? শাস্তিটা দারুণ না? আরেকটা চাই? শুভ্রতা ফ্যালফ্যাল চোখে তাকিয়ে বিস্মিত হল। কিছুক্ষণ আগের মুহূর্ত ভাবতেই শরীর কেঁপে উঠল। মাথার উপরে সবকিছু চলে যাওয়াতে বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে উঠল। স্পন্দন বোকা বনে গেল। তড়িৎ গতিতে শুভ্রতার মাথায় হাত বুলিয়ে বলল, এই কান্না করছেন কেন? আজব মেয়ে তো দেখছি। ওকে যান, আমার চুমু আমি ফিরিয়ে নিচ্ছি। আমার গালে চুমু দিয়ে আমার চুমু আমাকে ফিরিয়ে দেন, দেখবেন সব আগের মতো হয়ে গেছে। স্পন্দনের কথার বেড়াজালে শুভ্রতা স্পন্দনের গালে ঠুস করে একটা চুমু খেয়ে ফেল। স্পন্দন চোখজোড়া একবার বন্ধ করে আবারও তাকাল। শুভ্রতা তখন কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আমি আপনার চুমু ফিরিয়ে দিয়েছি। আর আমার চুমু? কথাগুলো বলেই হাত দিয়ে মুখ চেপে ধরল। এতক্ষণে বুঝল সে কি কাজটা করেছে। রাগে কষ্টে লজ্জায় স্পন্দনকে ধাক্কা দিয়ে দৌড়ে পালাল ক্লাসরুম থেকে। স্পন্দন কিঞ্চিৎ সরে গিয়ে মৃদু হাসল। বোকা মেয়ে, বারবার কেন যে আমার পাতানো ফাঁদে পা দিয়ে ফেল। বয়স বেড়ে যাচ্ছে কিন্তু বোকামি স্বভাব যায়নি। আই লাইক ইট। গোধূলি বিকেলের সোনালি আভা চারদিকে ছড়িয়ে পড়েছে। কিছুক্ষণ পরেই সন্ধ্যা নেমে আসবে। বিকালের শেষ প্রান্তে স্পন্দন এক কাপ কফি নিয়ে তিশানকে ডেকে বলল,
সুব্রতা কখন প্রাইভেটে আসবে? আজ আসবে না। দুদিন অফ রেখেছি। আগামীকাল বিকাল ৫টায় আসবে ওরা ৪ জন। প্রাইভেট পড়ার সপ্তাহে ৩ দিন, সেখানে আবার ২ দিন অফ রাখতে হয়। প্রতিটি সময়ের মূল্য নেই। তিশান সিগারেটের ধোঁয়া ছেড়ে মজার ছলে বলল। মিস করছিস সুব্রতাকে? চাইলে তোকে একটা হেল্পও করতে পারি। স্পন্দন প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাল। তিশান সিগারেট ফেলে দিয়ে আরামসে বসে বলতে লাগল। আমি ফিন্যান্স পড়াচ্ছি, তুই ওদের ম্যাথ পড়ানো স্টার্ট কর। ব্যবস্থা আমি করে দিচ্ছি। স্পন্দন নাক মুখ কুঁচকে বলল। অসম্ভব। আমার পক্ষে প্রাইভেট পড়ানো সম্ভব নয়। এক্সট্রা ঝামেলা। প্রাইভেট কি, তোকে সবাইকে পড়াতে বলছি, জাস্ট ৪ জন। কজ সুব্রতা তার সঙ্গীদের ছাড়া একা প্রাইভেটে আসবে না। তুইও পরিকল্পনামূলক প্রতিশোধ নিতে পারবি। স্পন্দনের তিশানের কথাগুলো পছন্দ হল। ৬টা থেকে ৭টা পর্যন্ত পুরো ৬০ মিনিট সুব্রতা স্পন্দনের সামনে থাকবে। মিনিটে মিনিটে শাস্তি ভাবতেই স্পন্দনের আদলে খুশির জলক ফুটে উঠল। রাত ১১টা, সুব্রতা বারান্দায় বসে আছে নিরালায়। আকাশে গোলাকার চাঁদ, মেঘের ভেলা মাঝে মধ্যে চাঁদকে ঢেকে দিচ্ছে। সুব্রতা বেশ কিছুক্ষণ চাঁদ দেখল। আজকে চাঁদের মাঝে তারা বেশি নেই। কলেজের অনাকাঙ্ক্ষিত ঘটনা বারবার চোখের সামনে রিপিট হচ্ছে। লজ্জায় সুব্রতা চোখ ফিরাচ্ছে বারংবার। স্পন্দনের সামনে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেছে। তবে স্পন্দনের সাথে অন্যায় করার জন্য মন থেকে প্রচুর গিল্টি ফিল হচ্ছে তার। না জেনে শোনে স্পন্দনকে থাপ্পড় মারাটা অন্যায় হয়েছে, পবিত্র সম্পর্কে অসম্মান করার জন্য নিজেকে বারবার দোষারোপ করছে। অনেক বড় ভুল করেছি। আগামীকাল সরি বলে দিব। আচ্ছা, সরি বললেই কি সমস্যায় সমাধান হয়ে যাবে? আমি কিভাবে ওনার সামনে দাঁড়াব? আমার প্রত্যেকটি কাজই তো অন্যায়। থাপ্পড় মেরে অন্যায় করেছি, বিয়ের আসর থেকে পালিয়ে গিয়ে বিশাল অন্যায় করেছি, এমনকি আজকের ঘটনায় তো মারাত্মক আকারে অন্যায় করেছি। এতগুলো অন্যায় নিয়ে কিভাবে ওনার সামনে দাঁড়াব? ভাবতে পারছি না। অতীত কেন বারবার পিছু নিচ্ছে আমার? অতীত ভুলতে চাই। অন্যায় করা অতীত ভুলে যাওয়াই আমার জন্য শ্রেয়। স্পন্দন ক্লাসরুমের বাহিরে দাঁড়িয়ে আছে। হাত ঘড়ির দিকে তাকিয়ে চারদিকে চোখ বুলাচ্ছে বারংবার। সুব্রতা স্পন্দনকে দেখতে পেয়ে নেহা এবং মিষ্টিকে ক্লাসে যেতে বলে সে ধীর পায়ে এগিয়ে আসল স্পন্দনের সামনে। কম্পিত ঠোঁট জোড়া চেপে ধরে ফিসফিসিয়ে বলল, সরি। স্পন্দন অবাক চোখে তাকাল। ভ্রু জোড়া কুঁচকে জিজ্ঞাসা করল, কিছু বললেন? সুব্রতা নার্ভাস হয়ে ঢোক গিলল। চোখজোড়া বন্ধ করে উচ্চ কণ্ঠে বলল, সরি। হঠাৎ সরি? কিসের জন্য জানতে পারি? আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন। সুব্রতা নিজের করা অন্যায়ের জন্য অনুতপ্ত হল। পদ্মফুলের মতো চোখের পাপড়ি দ্রুত ওঠানামা করতে লাগল। কোমল চোখের চাউনি স্পন্দনের দিকে তাকাতেই নির্মল করে উঠল স্পন্দনের মন। সহসা স্পন্দন দুর্বল হয়ে পড়ল সুব্রতা নামের মেয়েটির উপর। স্পন্দন বিটবিট করে বলল, বেলা শেষের গোধূলি আলোয় রাঙা সে দিনের চৈত্র মাস, বুঝেছিলাম তোমার চোখেতেই আমার মনের সর্বনাশ। স্পন্দনের অস্পষ্ট স্বর সুব্রতা বুঝতে না পেরে প্রশ্ন করল, কিছু বললেন? সরি কেন বললেন? সুব্রতা ছোট্ট করে দম নিয়ে বলল, আমি সত্যিই জানতাম না ওই মেয়েটা আপনার বোন, জানলে হয়তো এ ধরনের ভুল জীবনেও করতাম না। আপনাকে থাপ্পড় মারার জন্য আমি এক্সট্রিমলি সরি। কথাগুলো বলে সুব্রতা তড়িৎ গতিতে স্থান ত্যাগ করল। স্পন্দন কথা বলতে গিয়েও থেমে গেল। সে তো প্রতিশোধ নিতে এসেছে, তাহলে কেন বারবার দুর্বল হয়ে পড়ছে? স্পন্দন নিজের মনকে বারবার একই প্রশ্ন করল, কিন্তু বরাবরই সে ব্যর্থ হল। দুর্বল মনকে সাহসী করার জন্য, নিজেকে প্রস্তুত করার জন্য প্রয়োজন মনোবল। স্পন্দন সেটাই সঞ্চয় করে লাগল। সূর্যের তাপে চারদিক খা খা করছে। অনিক হাতে গিটার নিয়ে কি খুঁজ ব্যান্ড কো এর সামনে দাঁড়িয়ে ফোন দিল আরিফ নামের এক বড় ভাইকে। ভাই, আসসালামু আলাইকুম। আমি অফিসের বাহিরে দাঁড়িয়ে আছি। আসব? ফোনের ওপাশ থেকে জবাব আসল, জি আসুন। অনিক ভিতরে প্রবেশ করতেই স্পন্দনকে দেখে চমকে উঠল। সালাম দিয়ে জিজ্ঞাসা করল, স্যার আপনি এখানে? স্পন্দন নরম গলায় বলল, আরিফ, আমার ফ্রেন্ড দেখা করতে এসেছি। তুমি কেন এসেছ? আরিফ উত্তর দিল, এরকম গল্প ফ্রিতেই পড়তে প্লে স্টোর থেকে গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন, না হলে এখানে ক্লিক করুন। যে গল্প শুধু ওই অ্যাপে পাবেন, আর কোথাও পাবেন না। যারা এখান থেকে গল্প পড়েন তারা সবাই গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন।
উনি আমাদের ব্যান্ডে কাজ করতে চান। আজকে ওনার ছোট্ট একটা এক্সাম নেওয়া হবে মিউজিক বিষয়ে। অনিক ভয়ার্ত দৃষ্টিতে তাকাল। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। স্পন্দন অনিকের নার্ভাস ফিল বুঝতে পেরে ইশারায় পানি পান করতে বুঝাল। অনিক দ্রুত গতিতে পানির গ্লাসটা হাতে নিয়ে ঢকঢক করে পুরোটা পানি এক নিমিষে শেষ করে আরিফের দিকে তাকাল। আরিফ কিছু বলার আগেই স্পন্দন বলে উঠল, বন্ধু, অনিক আমার পছন্দের ছাত্রদের মধ্যে একজন, বলতে গেলে স্পেশাল সে। আমি চাচ্ছি তুই অনিককে তোদের ব্যান্ডে অ্যাড করে নে। আমার কথাটা আশা করি রাখবি। আরিফ হেসে বলল, যেহেতু তুই সুপারিশ করেছিস সেখানে না শব্দটি উচ্চারণ করা আমার পক্ষে সম্ভব নয়। তোর স্পেশাল ছাত্রকে আমার দলে আমি নিয়োজিত করলাম। এখন অনিক, আপনি কিন্তু আপনার টিচারের মান রাখবেন। আমাদের দলের জন্য ভালো কিছু আপনার কাছ থেকে আশা করছি পাব। অনিক কৃতজ্ঞ দৃষ্টিতে তাকাল স্পন্দনের দিকে। স্পন্দন মুচকি হেসে বলল, কনগ্রাচুলেশন অনিক। আমি জানি মিউজিক দলকে তুমি এগিয়ে নিয়ে যেতে পারবে। অনিক অফিস থেকে বেরিয়ে পড়ল। আরিফ অট্টহাসিতে ফেটে উঠল। স্পন্দন আরিফের সাথে তাল মিলিয়ে হাসতে লাগল। তিশান ভিতরের রুম থেকে বেরিয়ে এসে বলল, আরিফ, তোকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুর জন্য অনেক বড় পরীক্ষা দিলি দোস্ত। সিলেট আসার পর এক অনুষ্ঠানে আরিফ এবং তিশানের পরিচয় হয়। সেখান থেকেই বন্ধুত্ব শুরু। সুব্রতাকে শাস্তি দেওয়ার জন্য অনিককে হাতে রাখাটা অতি প্রয়োজনীয়, তাই অনিকের দুর্বল জায়গায় আঘাত করল স্পন্দন। আরিফের বন্ধু সে যে প্ল্যান অনুযায়ী অনিককে দলে অ্যাড করল। তিনজন একত্রে হেসে তিশান আবারও বলল, স্পন্দন, এবার দ্বিতীয় প্ল্যান স্টার্ট করার সময় হয়ে গেছে। আরিফ, এখন যেতে হবে, ভালো থাকিস। আরিফ উত্তর দিল, আবার আছিস তোরা? আর স্পন্দন, তোমার সাথে কথা হয়ে ভালো লাগল। আবার আসবে ওকে। স্পন্দন সৌজন্যমূলক হাসি দিয়ে সম্মতি জানিয়ে দুজন বেরিয়ে পড়ল পরের ধাপে। সুব্রতার জন্য তৈরি হচ্ছে নতুন ফাঁদ। সুব্রতা কি সে জালে আটকা পড়বে নিজ ইচ্ছায়? কোলাহল পরিবেশে কান চেপে ধরে বসে আছে নেহা। সুব্রতা এবং মিষ্টি মানিক মামার ঝালমুড়ি খেতে ব্যস্ত। ঝালমুড়ি নামটা মনে আসতেই সুব্রতা চট করে মানিক মামার কথা মনে পড়ে। মামার ঝালমুড়ি অলমোস্ট বেস্ট সুব্রতার কাছে। নেহা মাথায় হাত দিয়ে হতাশ গলায় বলল, আমার ভালো লাগছে না শুভ্রু। লোক সমাবেশে বসলে এই সমস্যা। কথা কথা এবং কথা। কথা ছাড়া আড্ডা হয় না। মিষ্টি মুখ কুচকে বলল, তাহলে তুই এতক্ষণ কি করলি? তোর মুখ দিয়ে শব্দ বেরুলে সেটা কথা হয় না? কল্প হয়ে যায়, তাই তো? রক্তিম চোখে তাকাল নেহা। সুব্রতা ওদের ঝগড়া থামিয়ে দিয়ে বলল, তিশান স্যারের প্রাইভেট আজকে? নেহা বলল, হুম, ভাবছি আজ যাব না। মাথাটা ভীষণ ধরেছে, তোরা দুজন যাস, পরে আমাকে বুঝিয়ে দিস। সুব্রতা এবং মিষ্টি সম্মতি জানাল। দূর আকাশের তেজস্ক্রী সূর্য ধীরে ধীরে তেজহীন হয়ে পড়ল। আলো আসল নরম হয়ে। হঠাৎই ক্লান্ত শরীর ধীরে ধীরে সতেজ হতে শুরু করল। সুব্রতা, মিষ্টি এবং অনিক আপনাদের নতুন ম্যাথ টিচার স্পন্দন। ওনার ক্লাস করে বুঝতে পেরেছেন ওনার পড়ানোর স্টাইল। আই হোপ আপনাদের সকল সমস্যার সমাধান স্পন্দনের কাছে আছে। অনিক হাসি মুখে বলল, জি স্যার, আমরা অবশ্যই স্পন্দন স্যারের কাছে পড়ব। স্যার মহৎ একজন মানুষ। আমার জন্য উনি আজ যা করেছেন আমি কখনোই ভুলব না। আমরা চারজন স্যারের প্রাইভেট একদিনও মিস করব না। অনিকের আসম্মিক জবানে অবাক হল সুব্রতা। রাগী চোখে তাকিয়ে নিচু অথচ গম্ভীর স্বরে বলল, তোকে ভূতে ধরেছে? আমি স্পন্দন স্যারের কাছে প্রাইভেট পড়ব না। কেন? ভালো লাগে না তাই পড়ব না। তুই চাইলে পড়তে পারিস, কিন্তু আমি পড়ব না। অনিক কাদো কাদো মুখ নিয়ে তাকাল। অনিকের বাচ্চামো বিহেভ দেখে আবারও অবাক হল সুব্রতা। অনিক তো এ ধরনের বিহেভ করে না, তাহলে আজ হঠাৎ কি হল অনিকের? অনিক ইনোসেন্ট মুখ নিয়ে বলল, আমি তো কখনোই কোনো কিছু তোদের কাছে আবদার করিনি। আজ একটা আবদার করলাম, প্লিজ রাখ। জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে আছে অনিক। সুব্রতা ইমোশনাল হয়ে পড়ল অনিকের কথার জালে। ছোট্ট দম নিয়ে সম্মতি জানাতেই অনিকের মুখে ফুটে উঠল একরাশ খুশির ঝলক। স্পন্দন সুব্রতার মুখের দিকে তাকিয়ে স্মিথ হাসি দিল। কারণ তার প্ল্যান মতোই কাজ এগিয়ে যাচ্ছে। স্পন্দন এবং তিশান আরিফের অফিস থেকে বেরিয়ে সোজা অনিকের বাসার রাস্তায় যায়। অনিক স্পন্দনকে দেখে বলল তাদের বাসায় যাওয়ার জন্য, কিন্তু স্পন্দন অসম্মতি জানা।
অনিক জিজ্ঞাসা করল, কেন এসেছে? তখন স্পন্দন বলে, কোচিং সেন্টারের খোঁজে এসেছে। এ কথা শুনে অনিক বলে, তারা 4 জন স্যারের কাছে প্রাইভেট পড়বে। তিশান তখন তার প্রাইভেট পড়ানোর বাসার কথা বলে। অনিক রাজি হয়ে ফ্রেন্ডের জানায় সে ম্যাথ প্রাইভেট ঠিক করেছে, তিশান স্যারের বাসায় পড়ানো হবে। খুশিতে গদগদ হয়ে শুভ্রতা ও মিষ্টি এসে স্পন্দনকে দেখে সবচেয়ে বড় সারপ্রাইজড হয়। নিয়তির খেলা বড়ই অদ্ভুত। সেদিনের মতো ক্লাস শেষ করে শুভ্রতা বাসায় যায়। নেহাকে স্পন্দন স্যারের কথা বলতেই নেহা সন্দেহজনক নজরে তাকিয়ে বলে, নতুন প্রেম প্রেম গন্ধ পাচ্ছি। কাহিনী কি? শুভ্রতা নীরস সুরে বলে, প্রেমের গন্ধ নয় রে, আমি প্রতিশোধের গন্ধ পাচ্ছি। স্পন্দন ট্রেনিং প্রাপ্ত হয়েই এসেছে সিলেটে। গভীর জলের মাছ স্পন্দন। আমার কেন যেন মনে হচ্ছে তিশান স্যার স্পন্দনের সাথে হাত মিলিয়ে আমাকে শায়েস্তা করার জন্য উঠে পড়ে লেগেছে। নেহা শুভ্রতার মন ভালো করার জন্য বলল, চল বাহিরে যাই, ফুচকা ট্রিট আমার পক্ষ হতে। এত রাতে? 5 মিনিট লাগবে, চলো না। শুভ্রতা এবং নেহা উঠে দাঁড়াতেই রান্নাঘর থেকে দৌড়ে ছুটে এসে গম্ভীর মুখে মিষ্টি বলল, আমাদের বরিশাল যেতে হবে। নেহা অবাক কণ্ঠে বলল, আমাদের মানে? মিষ্টি এক প্রকার নেচে উঠল, আমাদের মানে আমরা 4 জন। আম্মু ফোন দিয়ে জরুরি তলব পাঠিয়েছে, আমি যেন আমার বন্ধুদের নিয়ে খুব শীঘ্রই বরিশাল চলে যাই। সারপ্রাইজ রয়েছে নাকি আমাদের জন্য? বরিশালের লঞ্চে উইঠা লইব কেবিন রুম। বন্ধুরে মোর বুকে লইয়া দিব একটা ঘুম, ঠাইসা দিব একটা ঘুম। মিষ্টির গান শোনে অনিক ধগিমগ দিয়ে বলল, তুই আসলেই একটা অসভ্য মহিলা। কিসব অশ্লীল গান গাচ্ছিস? ছি, ভুলে গেছিস কেবিনে একজন প্রাপ্তবয়স্ক ছেলে রয়েছে। লজ্জা করছে না অশ্লীল গান গাইতে? মিষ্টি অনিকের কথায় গুরুত্ব না দিয়ে মুখ ভেঙচি কেটে বলল, আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন। হিংসা হচ্ছে তাই না? প্রেসির সাথে এক কেবিনে যাচ্ছিস কিন্তু হাক কিংবা রোমান্স করতে পারছিস না, সে কারণে বড্ড হিংসা হচ্ছে। নিজের ক্ষোভ আমাকে দেখাচ্ছিস কেন? তোকে আমি চুল পরিমাণ ভাই পাই না। তাছাড়া আমার মুখ, আমার কণ্ঠ, আমার সুর যা ইচ্ছে গাইব, তোর কি? নিজে তো প্রেমিক হওয়া সত্ত্বেও ছ্যাঁকা মার্কা গান গেয়ে আমাদের মুড নষ্ট করে দিস। অনিক দাঁতে দাঁত চেপে বলল, তুই আসলেই অসভ্য ম্যাক্স প্রো মহিলা। তোকে ইচ্ছে করছে টুপ করে ধরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দিতে। আবর্জনার সাথে আরেকটা আবর্জনা পরিষ্কার হয়ে যাবে। মিষ্টি অনিকের কথা শুনে অনিকের চুল ধরে টানতে লাগল। অনিক ব্যথায় কোকিয়ে উঠল। নেহা রাগী গলায় বলল, মিষ্টির বাচ্চা, ছাড় বলছি, ও ব্যথা পাচ্ছে। মিষ্টি নেহার কথায় পাত্তা না দিয়ে মারতে লাগল। শুভ্রতা এবং নেহা মিষ্টিকে ছাড়িয়ে আনতেই অনিক ক্রন্দন মিশ্রিত কণ্ঠে বলল, শরীমা, আমায় ক্ষমা। তুই সুশীল, ভদ্র মেয়ে, তোকে বাজে কথা বলা আমার একদম উচিত হয়নি। মিষ্টি শান্ত হয়ে ভাব নিয়ে বলল, কথা বুঝে শোনে বলবি, আজকের পর থেকে বুঝেছিস বেদ্যপ পুরুষ। শুভ্রতা এবং নেহা অসহায় চোখে একজন আরেকজনকে দেখে দম নিল। মিষ্টির রাগ হলে সে এমনই করে। একদিন অনিকের হাতে কামড় দিয়ে ফেলেছিল, তারপর বেচারা 5 দিন ব্যাপী জ্বরে ভুগছিল। এ কারণেই অনিক মিষ্টির রাগকে ভয় পায়। নামের মতোই মিষ্টি সে, কিন্তু রাগ উঠলে বিষাক্ত হয়ে যায়। এরকম গল্প ফ্রিতেই পড়তে প্লে স্টোর থেকে গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন, না হলে এখানে ক্লিক করুন। যে গল্প শুধু ওই অ্যাপে পাবেন, আর কোথাও পাবেন না। যারা এখান থেকে গল্প পড়েন তারা সবাই গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন। শুভ্রু, আমার জন্য আলাদা কেবিন নেওয়া যেত না? তোরা 3 জন যুবতী মেয়ের সাথে আমি অসহায় এক ছেলে এক কেবিনে থাকব কিভাবে? আমার ভীষণ রুচিতে বাজছে। শুভ্রতা ভ্রু নাচিয়ে বলল, আলাদা কেবিন কেন দরকার? এক কেবিনে থাকলে সমস্যা কোথায়? ছেলে মেয়ে 2 জন থাকলে না হয় বলতাম সমস্যা, কিন্তু এখানে আমরা 4 জন। তাছাড়া আমাদের বন্ধুত্ব নিয়ে আমার বিশ্বাস আছে। আচ্ছা, তোর যেহেতু খারাপ লাগছে, তাহলে চল আজ রাত লঞ্চের ছাদে সবাই মিলে কাটিয়ে দেই। আড্ডা, গানে মজে উঠুক পূর্ণিমা তিথি। শুভ্রতার কথা অনিকের পছন্দ হল। কেবিনের দরজা অফ করে 4 জন লঞ্চের ছাদের উদ্দেশ্য হাঁটা দিল। কোলাহলময় পরিবেশ, চারপাশে লোকজন, মৃদুমন্দ বাতাসে, খোলা আকাশের নিচে লঞ্চের ছাদে দাঁড়ানো একদল তরুণ তরুণী। বয়স্ক মানুষ নেই বললেই চলে। 5 জোড়া কাপল, বন্ধু নিয়ে ঘুরতে আসা কয়েকজন, এ নিয়েই ছাদ পরিপূর্ণ। নদীর ঢেউ খেলা জলরাশির ওপর দাঁড়িয়ে আছে গোটা একটি শহর, দেখে মনে হবে পানিতে ভাসছে শহরটি। সে সাথে ভাসছে কপোতপতিদের মনের হৃদয়ের ছোট্ট প্রেমের শহরটি। প্রেসির হাতে হাত রেখে বাঁচতে চাওয়ার এক অনিবার্য ইচ্ছে,
আলো জলমল লঞ্চটি ভেসে বেড়াচ্ছে পানির উপর। ঢেউয়ের তালে তাল মিলিয়ে চলে জাহাজ। আকাশে গোলাকার চাঁদ যেন মুচকি হাসছে, হাসির মাধ্যমে নিজের সৌন্দর্যকে দ্বিগুণ বাড়িয়ে প্রেম নিবেদন করছে প্রেমিক প্রেমিকার হৃদয়ে গভীরে। অনিক চাঁদের দিকে এক পলক তাকিয়ে নেহার দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বলল, আকাশের চাঁদের সৌন্দর্য আমাকে মুগ্ধ করতে পারে না নেহু। তোর হাসির রেখা আমাকে আকাশসম মুগ্ধ করে। লজ্জায় রাঙা হয়ে আসল নেহার আদল। অনিক গিটারে সুর তুল, সে সাথে নেহাও তাল মিলিয়ে যুগলবন্দী হয়ে গাইতে লাগল। চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা, নদীর সাথে আমি দেব না তোমার তুলনা। তুমি চাঁদ হতে যদি দূরেই চলে যেতে, তুমি নদী হতে যদি দূরেই চলে যেতে। সুব্রতা মুগ্ধ হয়ে চাঁদ দেখছিল, মিষ্টি পানির পিপাসা পেয়েছে বলে কেবিনের উদ্দেশ্য হাঁটা দিল। সুব্রতা মুগ্ধ চোখে আপনমনে হাঁটছে। আচমকা ওড়নায় টান পড়াতে থেমে গিয়ে পিছন ফিরে তাকাতেই স্পন্দনকে দেখে ভয়ে ঢোক গিলে বলল, আপনি এখানে? আপনি যেখানেই থাকবেন সেখানে তো আমাকে যেতেই হবে ম্যাডাম। ম্যাডামের কি প্রেম প্রেম ভাব পাচ্ছে? মন কি প্রেমে পড়তে চাচ্ছে? সুব্রতা লাজুক চোখে তাকিয়ে দেখে মাথা নিচু করে বলল, একদমই না। চোখ মনের কথা বলে। আমাকে শাস্তি দেওয়ার জন্য এসেছেন? শাস্তি দেওয়ার জন্য এসেছি, কিন্তু ভয়ানক শাস্তি নয়, প্রেমের শাস্তি দেওয়ার জন্য এসেছি। সুব্রতা চমকে উঠল। অদ্ভুত চোখে তাকাল সে। স্পন্দন মায়াবী চোখের প্রেয়সীকে দেখে ঠোঁট জোড়া চেপে ধরে চোখ বন্ধ করে রইল। দীর্ঘ সময় পর চোখ দুটো মেলে সুব্রতাকে উদ্দেশ্য করে বলল, প্রেমিকের হৃদয় খুন করার জন্য প্রেয়সীর চোখের চাহনিই যথেষ্ট। ধারালো অস্ত্র বরাবরই ব্যর্থ হবে প্রেমিকের মনে আঘাত করতে। সুব্রতা শুনল। হঠাৎ মনে হল মনের ভিতরে লুকিয়ে থাকা প্রেম পাখিটা ডানা মেলে ঝাপটা ঝাপটি করছে। সুব্রতার মন বলল, শুভ্রু, তুই প্রেমে পড়েছিস। মারাত্মক প্রেম রোগে আহত হয়েছিস। স্পন্দন ছেলেটা তোকে প্রেম রোগে আক্রান্ত করেছে। সহসা মন আবার বলে উঠল, শুভ্রু, ভুল করছিস, স্পন্দন তোকে ফাঁসাতে চাচ্ছে। প্রেম রোগে আক্রান্ত করে তোকে আঘাত করার জন্য প্ল্যান করেছে, ভুলেও সে ফাঁদে পা দিস না। তোর অন্যায়ের শাস্তি তোকে ছলনার মাধ্যমে দেওয়ার চেষ্টা করছে। সুব্রতা মনের দুকথাকেই পাত্তা দিল। হঠাৎ বলার মতো কথা শব্দ ভাণ্ডার থেকে ফুরিয়ে গিয়েছে। প্রেম পাখিটা বিটবিট করে বলছে, ছলনা হোক আর যাই হোক, প্রেম কিন্তু এসে গেছে। বর্ষার ঋতু প্রেম নিয়ে এসেছে তোর দরজায়। সেদিন প্রেমিকের প্রেম নিবেদন ফিরিয়ে দিয়েছিলি। এ ভুল আর করিস নে। কি ভাবছেন? ছলাৎ ছলাৎ করে উঠল সুব্রতার মন। চাঁদের আলো মুগ্ধ হয়ে ভাবছিল স্পন্দনের কথা। হঠাৎ প্রেম কেন তার মনে ধরা দিল? সে তো ভালোবাসেনি স্পন্দনকে, তাহলে আজ বেপরোয়া এ মন স্পন্দনের ভালোবাসার জন্য আকুতি মিনতি কেন করছে? সবই কি নিয়তির খেলা? সুব্রতা বুঝল না। আমাকে ফলো কেন করছেন? আপনাকে প্রত্যাখ্যান করার শাস্তি দিচ্ছেন? স্পন্দন মুচকি হাসল। সুব্রতা সেই হাসিতে কাবু হয়ে পড়ল। মনকে ধমক দিয়ে বুঝাল, মেয়েদের বেপরোয়া হতে নেই। স্পন্দন বলল, আইসক্রিম খাবেন? দেখলাম লঞ্চে পাওয়া যাচ্ছে। সুব্রতা বারণ করতে গিয়েও পারল না। স্পন্দনের ডাকে সাড়া দিয়ে চলল আইসক্রিমের উদ্দেশ্য। তিশান সবকিছু এতক্ষণ পর্যবেক্ষণ করে মিটিমিটি হাসতে লাগল। মনে মনে বলল, দোস্ত পাঠিয়ে দিয়েছিস। এতক্ষণে তোর কথার প্যাচ বুঝলাম। আঘাতে নয়, ভালোবাসায় শাস্তি দিব। স্পন্দনের বলা বাক্যটি বিটবিট করল তিশান। স্পন্দন বুঝতে পেরেছিল সুব্রতা তার প্রতি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে। এ সুযোগটাই বেছে নিল স্পন্দন। তিশান স্যারকে লঞ্চে দেখতে পেয়ে অবাক হল মিষ্টি। স্যারের মিটিমিটি হাসি দেখে সন্দেহজনক তাকাল, কিন্তু ভয়ে টু শব্দটি উচ্চারণ করল না। তিশানের চোখ ফাঁকি দিয়ে চলল ছাদের উদ্দেশ্য। তিশান মিষ্টিকে দেখতে পেয়ে না দেখান ভান করে মিষ্টির পিছনে হাঁটতে লাগল। সহসা কেসে উঠল। মিষ্টি পিছনে স্যারকে দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়ল। ক্যাবলাকান্তের মতো দাঁড়িয়ে থেকে আমতা আমতা করে বলল, বিসমিল্লাহির রহমানির রাহিম স্যার। তিশান মিষ্টির কথা শুনে হাঁ করে তাকিয়ে থেকে বলল, মানে? মিষ্টি ভীতু কণ্ঠে বলল, সালাম দিয়েছি স্যার। বিসমিল্লাহির রহমানির রাহিম এটা সালাম? মিষ্টি হুসে এসে জিভে কামড় দিয়ে বলল, সরি স্যার, আসসালামু আলাইকুম। আপনাকে দেখে দুয়া পড়ছিলাম তো ভুল করে সালামের বদলে বলে ফেলেছি। আমাকে ভয় পাওয়ার কারণ? সেদিন জড়িয়ে ধরেছিলাম সেজন্য। আমার হবু বুকে আমি জড়িয়ে ধরব নাকি ধরব না সেটা একান্ত আমার ব্যাপার, তাই নয় কি?
মিষ্টি তটস্থ হয়ে যায়। তিশানের গ্রামের বাড়ি বরিশাল। পাশাপাশি এলাকা। পারিবারিক সম্মতিতেই তাদের আকদ সম্পন্ন হয়। তিশান চেয়েছিল মিষ্টির অনার্স কমপ্লিট হবার পর বিয়েটা হোক, সবকিছু ভালোই চলছিল, কিন্তু বিপত্তি ঘটে অনিককে নিয়ে। মিষ্টিকে অনিকের সাথে দেখতে পেয়ে তিশান রেগে যায় এবং ভয়ানক শাস্তি স্বরূপ দীর্ঘ 5 মিনিট মিষ্টিকে শক্ত করে জড়িয়ে ধরে এবং ধমক দিয়ে বলেছিল, পরের বার ভুল করলে লোকজনের সামনে কিস করে দিবে। সেই ভয়ে মিষ্টি তিশানকে ভীষণ ভয় পায়। তিশানের ব্যাপারে ফ্রেন্ডের না বলার কারণ সারপ্রাইজ। বিয়ের দিন চমকে দিবে সে সবাইকে। কিন্তু আজ মনে অন্য কথা চলছে মিষ্টির। মা বলেছে সারপ্রাইজ দিবে, এখন আবার তিশান বাড়ি যাচ্ছে। দুটোর মাঝে যোগসূত্র আছে কোনো? ভেবে পাচ্ছে না মিষ্টি। এই মহারানী কি ভাবছেন? তিশানের ডাকে সজ্ঞানে ফিরে আসলো মিষ্টি। তিশান মিষ্টির একদম নিকটে দাঁড়িয়ে বলল, ভালোবাসি। মিষ্টির হৃদকম্পন দ্রুত গতিতে উঠানামা করতে লাগল। লাজুক মুখটি ফ্লোরে স্থির রেখে বলল, বাড়িতে কেন যাচ্ছি আমরা? তিশান হেসে বলল, সারপ্রাইজ। কাক ডাকা ভোর। লঞ্চ থেকে নেমে মিষ্টি অটো খুঁজতে লাগল। অনিক কাঁধে গিটার, হাতে ব্যাগ নিয়ে নারিকেল গাছের সাথে হেলান দিয়ে চোখ বুজে রইল। সুব্রতা ব্যাগ সামনে ঝুলিয়ে চারদিকে চোখ বুলাল। নেহা এক সাইডে ব্যাগ নিয়ে ঘুম ঘুম চোখে বলল, মিষ্টি, কত সময় লাগবে যেতে? মিষ্টি বলল, 40 মিনিটের মতো লাগবে। নেহা চোখে মুখে বিরক্তি ফুটিয়ে অনিকের দিকে তাকাল। অনিক নেহার বিরক্তি চেহারা দেখে ভ্রু কুঁচকে বলল, এখানে আমার দোষ কোথায়? দোষ সব তোর। সারারাত জেগে না থেকে ঘুমানো যেত না? তোর কারণে ঘুমাতে পারিনি। মেয়েদের সাথে থাকলে নাকি মহারাজের ইজ্জত চলে যাবে। বলি, তোর ইজ্জত আছে? সব সময় 3টা মেয়ের পিছনে আঠার মতো লেগে থাকিস, সেখানে আবার ইজ্জত? অনিক চুপ করে রইল। সুব্রতা মিষ্টিকে তাড়া দিয়ে বলল, সামনে এগিয়ে গিয়ে দেখি অটো পাওয়া যায় কিনা। মিষ্টি মাথা নাড়িয়ে সম্মতি দিল। 5 মিনিট হাঁটার পর একটা অটো পাওয়া গিয়েছে, কিন্তু সমস্যা হল অটোতে স্পন্দন এবং তিশান বসে আছে। সুব্রতা মুখ ফুলিয়ে বলল, পিছনের সিট ছাড়া বসব না। স্পন্দন নাছোড় বান্দা, সেও পিছনের সিট না দেওয়ার জন্য বলল, মামা, আমরা আগে আসছি। পিছনের সিটে বসার অধিকার শুধু আমাদের। মেয়ে মানুষের এই এক সমস্যা, পিছনের সিট না দিলে ওনারা বসবে না। সমস্যা শুধু ওনাদেরই হয়, আমাদের বুঝি হয় না। সুব্রতা মুখ ভার করে তাকাল। গতকাল রাতে মিষ্টি মিষ্টি কথা বলেছে আর এখন আসল রূপ দেখাচ্ছে। চোখ মুখ খিচে জবাব দিল, মিষ্টি, অন্য অটো খোঁজ। আমি এই অটোতে যাব না। ড্রাইভার মামা তখন অনুনয় সুরে বললেন, মামারা আপনারা জেদ ধরেন কা, মাইয়া মানুষ পিছনে বসতে চাইতেছে, দিয়া দেন। বেজাল করার দরকার নাই। আপনারা দুজন, ওনারা 4 জন, না বসতে চাইলে নাইম্যা পড়েন আপনারা দুজন। তিশান ফিসফিসিয়ে বলল, জায়গা দিয়ে দে। ঝগড়া করে লাভ নাই। মেয়ে মানুষ বুঝে কম, চিল্লায় বেশি। অতঃপর সুব্রতা, নেহা এবং মিষ্টি অটোর পিছনের সিটে বসল। মাঝের সিটে অনিক, স্পন্দন এবং তিশান। তবে নেহার মনে খটকা লাগল স্পন্দন এবং তিশানকে দেখে। আর চোখে সুব্রতাকে এক পলক দেখে মিষ্টির কাঁধে মাথা রেখে শুয়ে পড়ল। অটো চলছে আপন গতিতে। নেহার ক্লান্ত মুখের দিকে অদ্ভুত চোখে তাকিয়ে আছে অনিক। মনের ভিতরে ঘোর লাগা শুরু করল। নিষ্পাপ নিষ্পলক নেহার ক্লান্ত মুখটি দেখে চট করে মনে পড়ল মেয়েটাকে সে প্রচণ্ড ভালোবাসে। খাটের মাথায় হেলান দিয়ে শুয়ে রইল সুব্রতা। মিষ্টিদের বাসা 5 তলা। কোলাহলময় পরিবেশ, ফুলের সুবাস চারদিকে মম করছে। রন্ধনশালায় চলছে রান্নার আয়োজন। মিষ্টির বাবা চাচারা 7 জন। সবাই একত্রে থাকে, অর্থাৎ যৌথ ফ্যামিলি। চাচাতো ভাইবোন মিলিয়ে 20 কিংবা 21 হবে। বাড়ির বড় মেয়ে তার বন্ধুদের নিয়ে এসেছে এ প্রথম। কোনো রকম অসুবিধে যেন না হয় তারই খোঁজ খবর নেওয়া হচ্ছে বারংবার। আসার পর থেকেই নানান জাতীয় পিঠার মেলা। অনেক পিঠার নাম জানে না সুব্রতা। অনেক দুষ্টুমি করে বলল, মিষ্টি, তোর দাদি পরিবার পরিকল্পনা করে বেশ ভুল করেছে। 7টি ছেলে বলতে হয় তোর দাদার কামাল আছে। তোর চাচারা যদি 3টে করেও ডাউনলোড করে তাও 21 জন হয়ে যাবে। ভয় হচ্ছে পরে দেখা যাবে তোদের বংশের ছেলে মেয়ের জন্য আমাদের বংশের ছেলে মেয়েরা বাংলাদেশে ঠাঁই পাবে না। দাদা দাদি কাজটা খুব বড় ভুল করেছে। অনিকের কথায় সুব্রতা এবং নেহা হাসল। মিষ্টি তির্যক চোখে চেয়ে থেকে বলল, খবরদার ভুলভাল বলবি না, তাহলে 5 তলা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিব।
আমার বাপ চাচারা এলাকার মেম্বার চেয়ারম্যান ভুলে যাস না। বন্ধু মহলের দুষ্টু মিষ্টি টক চলল বেশ কিছুক্ষণ। হঠাৎ মিষ্টির মেজ চাচি এসে জানালো মেহমান আসছে। মিষ্টি মেহমানের কথা শুনে লাজুক হেসে বলল, আজ তোদের জন্য ধামাকা সারপ্রাইজ রয়েছে। আগে থেকে তৈরি থাক, পরে অ্যাটাক ফ্যাটাক করলে আমি দায়ী নই। বসার রুমে স্পন্দন এবং তিশান বসে আছে। সুব্রতা, নেহা এবং অনেক দুজন মানুষকে দেখে চমকে উঠল। সন্দেহ নজরে তাকালো মিষ্টির পানে। মিষ্টি লাজুক হেসে বলল, তিশান স্যার তোদের দুলাভাই। তিনজন একত্রে চিৎকার করে বলল, হোয়াট? মিষ্টি ফিসফিস করে বলল, অনেক আগে আমাদের আকদ হয়ে গেছে। অনেক বুক চেপে ধরে বলল, তাহলে তুই যে স্যারকে দেখলে ভয়ে কাপাকাপি করতি সেটা কি ছিল? মুখটা আরও নিচু করে ধীর গলায় বলল মিষ্টি, ওনাকে দেখলে আমার হাত পা কাঁপে। ওরা তিনজন ছোট্ট নিঃশ্বাস ছাড়ল। তিশান স্বাভাবিক গলায় বলল, আমার ছুটি কিন্তু বেশি দিনের নয়, আমি চাচ্ছি কয়েকদিনের মধ্যেই বিয়েটা সেরে ফেলতে। আপনারা ভালো দিন দেখে বিয়ের তারিখটা ঠিক করে ফেলুন। এবার মিষ্টি সহ বাকি চারজন একসাথে উচ্চারণ করল, মানে? স্পন্দন মুচকি হেসে বলল, সারপ্রাইজ। রাত 10টা। সুব্রতা, মিষ্টি, নেহা এবং অনেক পুকুর ঘাটে বসে আছে। পুকুরে লাল পদ্ম ফুটেছে, আকাশের গোলাকার চন্দ্র পুকুরের জলে ঝলমল করছে। পুকুরে চাঁদের ছায়া। পথে পথে সবুজ মাঠ, ঘাস, রূপালী শিশির। দিগন্তে কুয়াশার রেশ। নারিকেল গাছগুলো দাঁড়িয়ে আছে বিশাল ছায়া নেমে। ঠিক তখনই আগমন ঘটে স্পন্দন এবং তিশানের। অনেক সালাম দিল, ওরা দুজন সালামের জবাব দিল। তিশান বলল, আনিজি ফিল করতে হবে না। আমি তোমাদের হবু দুলাভাই। কলেজের স্যার কলেজে থাকবে, গেইট পেরুলেই সে দুলাভাই। বুঝতে পেরেছ? সকলে সম্মতি দিল। আড্ডা হল জমকালো। আচমকা স্পন্দন সুব্রতার ডান হাত শক্ত করে ধরে বলল, বিয়ে করবেন আমাকে? জানপরাণ অবাক হল সবাই। সুব্রতা ঘোরের মধ্যে চলে গেল। নিচু স্বরে বলল, হাতটা ছাড়েন প্লিজ। স্পন্দনের এ বিহেভ কারো হজম হল না। স্পন্দন বুঝল সে একটু বেশিই বলে ফেলেছে, তাই কথার টপিক চেঞ্জ করার জন্য বলল, মজা করছিলাম। বন্ধুর শালী অর্থাৎ আমার বেআইন মজা তো করাই যায়। সবাই মজার চলে নিলেও সুব্রতা বুঝল স্পন্দন ঠিক কি বলেছে। পুরনো আঘাতে আঘাত করতে চাচ্ছে। লণ্ডভণ্ড করে দিতে চাচ্ছে তার মন। বেয়াইয়া মনটা বড়ই নাছট বান্দা। কিছুতেই বুঝতে চাইছে না। বারবার ইগনোর করতে গিয়েও পারছে না। অসাড হয়ে যাচ্ছে সুব্রতার দেহ। নির্বোধ গানশূন্য মাথাটা জানান দিচ্ছে স্পন্দন নামক ঝামেলাটা কিছুতেই পিছন ছাড়বে না। ফুসরত ফুরিয়ে এসেছে সুব্রতার। স্পন্দন নামক মানুষটার সাথে হয়তো মিলন নেই, সবই নাটক লোকটির, তবুও অবুঝ মন স্বীকার করতে নারাজ। ফোনের স্ক্রিনে আম্মু শব্দটি দেখে টনক নড়ে উঠল। সুব্রতার মুঠোফোনটা হাতে নিয়ে দূরে পুকুরের সিডির দিকটায় যেতে নিতেই আকস্মিক স্পন্দন নিচু কণ্ঠে ডেকে উঠল, কোথায় যাচ্ছেন? আম্মু ফোন দিয়েছে। বেশি দূরে যাবেন না। রাতের অন্ধকারে তেনারা ঘুরে বেড়ায়। ভয় দেখাচ্ছেন? সতর্ক করছি। শাস্তি দিতে চান? ভালোবাসতে চাই। আপনি দিন দিন অশব্দ হয়ে যাচ্ছেন। আপনার জন্য অশব্দ হতে পেরে আমি ধন্য। সুব্রতা কথা বাড়াল না। ফোনটা হাতে নিয়ে দূরে চলে গেল। কিছুক্ষণ কথা বলে যেই না পিছনে ঘুরবে অমনি স্পন্দনের বিশাল দেহে ধাক্কা খেয়ে উপচে পড়ে। রাগী চোখে বলে উঠে, আমায় ফলো করছেন? পাহারা দিতে এসেছিলাম। তেনারা আপনার নিয়ে গেলে আমার কি হবে? মজা করছেন আমার সাথে? আমাদের সম্পর্কটা কিন্তু মজারই। যদি আমার কথা না শোনেন তাহলে বলে দিব আপনি আমা চুমু দিয়েছিলেন। সুব্রতা নড়েচড়ে উঠল। কিছুতেই এ কথাটা বন্ধু মহলে বলা যাবে না, তাহলে সবাই তাকে নিয়ে হাসাহাসি করবে, খেপাবে। কি করতে হবে আমায়? আপাতত আপনার কোলে মাথা রেখে জ্যোৎস্না বিলাস করব। অসম্ভব। অসম্ভব কেন হবে? আমার ফ্রেন্ডরা এখানে আছে। আমি পারব না। স্পন্দন শয়তানি হাসি দিয়ে বলল, আরেকটা শর্ত আছে তাহলে। সুব্রতা ভয় পাওয়া গলায় বলল, কি? সুব্রতার ভয়ার্ত মুখখানা দেখে মৃদু হাসল স্পন্দন। আচমকা সুব্রতার চিবুকে স্পর্শ করল। সুব্রতা স্পন্দনের স্পর্শে কেঁপে উঠল। আলতো হাতে সুব্রতার চুলে মুখ গুজে ওষ্ঠ জোড়া স্পর্শ করে ঘ্রাণ নিল। নেশালো কণ্ঠে বলল,
চুলের ঘ্রাণ আমাকে পাগল করে দিচ্ছে। সেদিন যদি বিয়েটা হয়ে যেত তাহলে আজকে আমাদের সম্পর্কের নাম থাকত, কিন্তু আফসোস সেটা হয়নি। মানুষ যা দেখে সব কিছুই কিন্তু সত্য হয় না। অবাস্তব পবিত্র সম্পর্ককে আপনি নিচু দৃষ্টিতে দেখেছেন। সুব্রতা কম্পিত সুরে বলল। আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন। সেদিন আমার বিহেভে আপনি কষ্ট পেয়েছিলেন? স্পন্দন হাসল। হাসির মাঝি লুকিয়ে ফেলল পুরনো অতীত। আমাদের জন্য ওরা অপেক্ষা করছে। সুব্রতা ভ্রু নাচিয়ে বলল। শাস্তি দিবেন না? স্পন্দন ঠোঁট জোড়া চেপে ধরে সুব্রতার কোমরে আলতো স্পর্শ করে বলল। এখনও শাস্তি চাই? সুব্রতা বরফের মতো জমে গেল। স্পন্দন এমন করবে সে ভাবেনি। নিজেকে সামাল দিয়ে বলল। আপনি কিন্তু ঠিক করছেন না। স্পন্দন সুব্রতাকে ছেড়ে দিয়ে স্থান ত্যাগ করল। সুব্রতা তখনও সেখানে দাঁড়িয়ে রইল। নিজেকে সামাল দিয়ে আবারও যোগ দিল আড্ডা মহলে। সময় দ্রুত চলে যায়। দেখতে দেখতে মিষ্টির গায়ে হলুদের দিন চলে আসল। সুব্রতা ও নেহা হলুদ রঙের শাড়ি ফুলে সেজেছে। মিষ্টি হলুদ এবং গোলাপি মিক্স শাড়ি, ফুলের মালা, গয়নায় সেজেছে অপরূপা। অনেক হলুদ শেরওয়ানি, গোল্ডেন কটি। ছেলেরা সবাই একই রকম সেজেছে এবং মেয়েরাও একই রকম সাজ, শুধু কনে বর দুজন ব্রাইডাল সাজে সজ্জিত। গ্রামের বিয়ে সাধারণত যেভাবে হয় সেই রকম ভাবেই মিষ্টির বিয়ে হচ্ছে। পায়ে হেঁটে মেয়েরা ছেলের বাড়ি যাচ্ছে। 10 মিনিটের রাস্তা। মেয়ে পক্ষকে হাতে হাতে গোলাপ ফুল দিয়ে বরণ করছে ছেলে পক্ষরা। মেয়ে পক্ষরা চলে যাবার পরপরই ছেলে পক্ষরা যাবে কনে বাড়িতে। শাড়ির আঁচলে টান পড়াতে নেহা গরম চোখে তাকাল। অনেক বুকের বা পাশে হাত রেখে বলল। বিয়ে বিয়ে ভাব পাচ্ছে, চল বিয়ে করে ফেলি। তোর মতো আহম্মকে বিয়ে করতে আমার বয়ে গেছে। আমি তো ভাবছি এখান থেকে বেয়াই একটা পুটিয়ে বিয়ে করে ফেলব। দেখি কার কত সাহস আমার জানে হাত বাড়ায়। তোকে কিন্তু আজ মারাত্মক সুন্দরী লাগছে। চোখ কিছুতেই অন্যদিকে যাচ্ছে না। কেন অন্য মেয়ের দিকে তাকাতে ইচ্ছে করছে? চোখ খুলে মার্বল খেলব বলে দিলাম। যে চোখ এক নারীতে আসক্ত সে চোখ অন্য নারীর পানে তাকায় না। সুন্দরী রমণী সে চোখে একজনই থাকে। নেহা লজ্জা পেল। লজ্জায় রাঙা হয়ে আসা মুখটির দিকে তাকিয়ে অনেক একটি ভয়ানক আবদার করে বসল। আমি যদি আজ তোর কপালে চুমু খাই সেটা বড্ড অন্যায় হয়ে যাবে নেহু। ভুল বুঝিস না। নেহা শুনল সে কথা। দম ছেড়ে বলল। খুব তাড়াতাড়ি তোর ইচ্ছেটা পূর্ণতা পাক, সেটার জন্য লড়ব আমি। সিলেট যাবার পর আমি আমাদের সম্পর্কের কথা জানাব। আজকাল ইন্টারের ছেলে মেয়েরা প্রেম করে বিয়ে করে ফেলে, সেখানে আমরা অনার্স। জানি বাসায় সমস্যা হবে, কিন্তু আমি ম্যানেজ করে নিব। আমাদের ছোট্ট সংসার তৈরি করব। তুই তো এখন আর বেকার নাস। অনেক অবাক চোখে তাকাল। হঠাৎ চোখ বেয়ে 2-1 ফোঁটা অশ্রু বিন্দু গড়িয়ে পড়ল গাল বেয়ে। দুঃখের জন্য নয়, প্রাপ্তির অশ্রু। নেহা বড় চোখে তাকিয়ে বলল। ছেলে মানুষের কাঁদতে বারণ জানিস না? হাদারাম। কেন? ছেলেদের বুঝি মন নেই? সুখে দুঃখে মনের ভিতরে থাকা অনুভূতিটা প্রকাশ করতে পারবে না? তোদেরই বুঝি অনুভূতি আছে? নেহা কথা বাড়াল না। অনিকের হাত ধরে বাড়ির ভিতরে প্রবেশ করল। গাঁদা ফুলের মালা দিয়ে সুব্রতার মাথায় ছুড়ে মারল স্পন্দন। সুব্রতা চারদিকে চোখ বুলিয়ে বলল। স্যার, মানুষের নির্লজ্জ হওয়া ঠিক নয়। ছাত্রীর সাথে প্রেম করাটা ঘোর অন্যায়। স্যার, কি সাধে হয়েছি? আপনাকে দেখার তৃষ্ণা মেটানোর জন্যই সিলেটে টিচার হয়ে আসা। যদি এই তৃষ্ণার্ত চাতকের কথা ভাবতেন তাহলে তো হয়েই যেত আমার। কি হতো? নেগেটিভ না ভেবে পজিটিভ ভাবুন। বলছি বিয়েটা হয়ে যেত। সুব্রতা খিলখিলিয়ে হেসে উঠল। হাসি থামিয়ে মনে মনে কতগুলো কথা সাজাল। স্পন্দনের হাত ধরে বাড়ির পিছনের দিকটায় হাঁটা ধরল। স্পন্দন অবাক হল ভীষণ। সুব্রতা তার হাত ধরেছে ভাবতেই শিউরে উঠল প্রাণ। আপনাকে আমি অপমান করেছি, আপনার পরিবারকে অসম্মান করেছি, তারপরও আমায় ভালোবাসেন? সত্যিই কি ভালোবাসেন? ছলনা করছেন না তো? সুব্রতার প্রশ্নে স্পন্দন থমথম খেয়ে গেল। উত্তর কি দিবে তা নিয়ে দ্বিধাবোধ। চোখজোড়া বন্ধ করে শ্বাস নিয়ে বলল। যদি ভালোবাসি তাহলে আপনিও ভালোবাসবেন আমায়? স্পন্দনের এ ধরনের প্রশ্ন কিংবা উত্তর পাওয়ার জন্য মোটেও প্রস্তুত ছিল না সুব্রতা। আপনার পরিবার মেনে নিবে আমাকে? আমি যদি মানি সেখানে আমার পরিবার মেনে নিতে 100% বাধ্য। আমার সময়ের প্রয়োজন। ওকে দিলাম।
সময়ের পর যেন হ্যাঁ শব্দই শুনতে পারি। আমি কিন্তু না বলাতে অভ্যস্ত নই। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে স্পন্দনের এক বিন্দু সময় নষ্ট হবে না। হুমকি দিচ্ছেন? না, সোজা কথা বললাম। বাই দ্য ওয়ে, রাতে দেখা করবেন পুকুর ঘাটে। সুব্রতা জবাব দিল না। নীরব থেকে সম্মতি জানিয়ে বিদায় নীল। মেয়ে পক্ষ চলে এসেছে। তাদের পিছন পিছন ছেলে পক্ষরা এসেছে। ধুমধাম করে হলুদ প্রোগ্রাম শেষ হল। রাত 2টো, সুব্রতা চুপিসারে পুকুর ঘাটে হাঁটা দিল। স্পন্দন দাঁড়িয়ে আছে সেখানে। বিয়ে বাড়ি উপলক্ষে লাইটিং ঝলমল করছে চারদিকে। পিছন থেকে বলে উঠল স্পন্দন। হঠাৎ এক ডাকে এত রাতে চলে যে এসেছেন, এখন যদি আপনার সাথে খারাপ কিছু ঘটনা ঘটে তখন কি করবেন? খুব সিরিয়াস হয়ে কথাগুলো বলল স্পন্দন। সুব্রতা ভয়ে কিঞ্চিত ভটকে গিয়ে চারপাশে চক্ষু যুগল ভালো করে পর্যবেক্ষণ করে আমতা আমতা করে বলল, কেন ডেকেছেন আমাকে? সুব্রতার ভাই মিশ্রিত কণ্ঠ স্পন্দনের কুর্ণকুহুরে পৌঁছানো মাত্রই হেসে উঠল স্পন্দন। ভুবন কাঁপিয়ে হাসা যাকে বলে। সুব্রতা স্পন্দনের হাসি শোনে আবারও চারদিক চোখ বুলাল। নিস্তব্ধ নির্জন পরিবেশ। বিয়ে বাড়ি থেকে মাঝারি সাইজের টেবিল এনেছে স্পন্দন, দুদিকে চেয়ার, মোমবাতির আলো হলদে ভাব চারপাশ। মাঝে মধ্যে বাতাসের মৃদু আঁচ মোমবাতিগুলোকে নিভিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে। মাঝে মধ্যে সফল হয়, কিন্তু সেই সফলকে বেশিক্ষণ স্থায়ী না করে স্পন্দন লাইটার দিয়ে আবারও মোমবাতিগুলো জ্বালিয়ে দেয়া। সুব্রতা স্পন্দনের দুচোখের দিকে তাকিয়ে হারিয়ে যেতে চায় অজানা রাজ্যের রানী হয়ে। স্পন্দন মুখের সামনে তুড়ি বাজিয়ে স্মিত কণ্ঠে বলল, কথা বলছেন না কেন? এক ডাকেই যে চলে আসলেন, আপনি কি ঠিক কাজ করেছেন? এখন আমি যদি আপনার সাথে খারাপ কিছু করে ফেলি তখন নিজেকে কিভাবে বাঁচাবেন? আবেগে চলে আসা সুব্রতা এখন চিন্তা ভাবনায় মগ্ন। কিছুদিন আগেও স্পন্দন তাকে কিস করেছে, গতকাল রাতেও স্পন্দন এমন করেছে। তার আশাটা কি তাহলে ভুল হয়েছে? মন বলল না, ভুল হয়নি। শুধু পছন্দ নয়, সে ভালোবাসতে শুরু করেছে স্পন্দনকে। ভালোবাসার টানেই যখন স্পন্দন বলল তাকে রাতে একবার দেখা করার জন্য, তখনই সাথে সাথে নির্বে হ্যাঁ বলে দেয়। হ্যাঁ বলার পর আবার কিছুক্ষণ থমকে গিয়েছিল সে। মনের সাথে যুদ্ধ করে অবশেষে মিষ্টির থেকে নেওয়া নীল শাড়ি অঙ্গে জড়িয়ে হালকা সাজে খোলা চুলে রাত 2টো বাসা থেকে বের হয়। অবশ্য মিষ্টি এবং নেহা তখন গভীর ঘুমে আচ্ছন্ন। বাড়ির বড়রা ব্যস্ত কাজ নিয়ে, কেউ কেউ মশলা পিষছে, কেউ মুরগি, কেউ বা গরুর মাংস সাইজ করছে। এক নিঃশ্বাসে কথাগুলো স্মরণ করে ডাগর ডাগর চোখে তাকাল সুব্রতা। স্পন্দন সুব্রতার চোখের পানে তাকিয়ে চোখজোড়া নিচু করে মুচকি হেসে বলল, সময় নিয়েছিলেন, সেটা কি স্থগিত করবেন মিস সুব্রতা? সুব্রতার হঠাৎ কি হল সে জানে না। আচমকা স্পন্দনের শার্টের কলার চেপে ধরে চোখে চোখ রেখে বলল, ভালোবাসি। ভালোবাসা কিভাবে হয়েছে জানা নেই, তবে আপনাকে নিয়ে ভাবতে ভাবতে আপনার প্রেমে পড়েছি। আপনাকে পাওয়ার লোভ আমার সেদিনই জন্ম নিয়েছিল, যেদিন আপনি আমার ভুল শুধরে দিয়েছিলেন। স্পন্দন বলল, আমি তো কাজল চোখের মায়ে পড়েছি। গোলাপি রঙের পাপড়ির মতো ঠোঁট জোড়ার নেশায় বুঁদ হয়ে গেছি। ভার তো কথার জালে আটকা পড়ে গেছি। পৃথিবীতে যেমন চন্দ্র, সূর্য, নক্ষত্র সত্য, তেমন আমার ভালোবাসাও সত্য। আপনাকে হারানোর ভয়ে আমি নিজেকে হারিয়ে ফেলতে চেয়েছিলাম। সেই হারানোর মুহূর্তে এক মুঠো রোদ্দুর নিয়ে তিশান জানালো আপনি সিলেটে, মন বলেছিল আপনাকে আমি পেয়ে গেছি। আমি যদি আবারও আপনাকে বিয়ে করতে চাই, আপনি কি রাজি হবে? পালিয়ে যাবেন না তো আবার? সুব্রতা বলল, মানুষ একবার ভুল করে, বারবার নয়। বিয়ে বাড়িতে মানুষের অভাব নেই। শান্তিতে কোথাও গিয়ে বসবে, সে জায়গাটা খুঁজে পাওয়া দুষ্কর। মিষ্টিকে বউ সাজিয়ে স্টেজে বসানো হয়েছে। মিষ্টি করুণ চোখে অনিকের পাশে দাঁড়িয়ে বলল, দোস্তু, আমার ভালো লাগছে না। প্রচণ্ড গরম লাগছে। বিয়ে করার আগে ভাবতে হয়। এখন গরম ঠান্ডা যাই হোক, চুপচাপ বসে থাক আর দাঁত ক্যালিয়ে হাসতে থাক। সাজ নষ্ট করতে চাইলে কান্না করতে পারিস, সমস্যা নাই, তবে তখন ভূত ভেবে অনেকের হার্ট অ্যাটাক হওয়ার চান্স আছে। বুঝে শুনে বল, হাসবি নাকি কান্না করবি? আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন। তোর সাথে কথা বলাই আমার ভুল হয়েছে। আগে জানলে পালিয়ে বিয়েটা করে ফেলতাম, এখন এত কষ্ট করতে হতো না। নো মানি, নো হানি। বউ যদি নিতে চান টাকা আগে দিয়ে যান। গেইটের সামনে বড় সাইনবোর্ডে লেখা উপরের কথাগুলো। গেইট প্রাইস ধরা হয়েছে 20,000 টাকা। স্পন্দন ভ্রু নাচিয়ে লেখাগুলো পড়ল। পাত্রীপক্ষকে উদ্দেশ্য করে বলল,
বউয়ের সাথে বেআইন ফ্রি দিচ্ছেন আপনারা? বাহ, ভালোই হলো আমাদের। সুব্রতা দাঁতে দাঁত চেপে বলল। বউয়ের সাথে ফ্রি মানে? বউ যে দিচ্ছি সেটাই অনেক। আগে টাকা পরে বউ। স্পন্দন বলল। মামার বাড়ি আবদার। 20,000 টাকা দিয়ে বিয়ে করার চেয়ে পালিয়ে বিয়ে করে সে টাকা দিয়ে কক্সবাজারে হানিমুন প্ল্যান হয়ে যাবে। তিশান, চল আমরা চলে যাই, সিলেটে গিয়ে মিষ্টিকে নিয়ে পালিয়ে যাস। তিশান বিটবিট করে বলল। মিষ্টি তখন আমাকে জুতো ছুঁড়ে মারবে। দেখলে ভোলাভালা হলেও রাগ কিন্তু অনেক। সুব্রতা, নেহা হেসে উঠল। কোনো উপায় না পেয়ে 15,000-এ রাজি হল দুপক্ষ। ফিটা কেটে ভিতরে প্রবেশ করেই সুব্রতার দিকে চোখ টিপ দিয়ে বলল স্পন্দন। রেডি থেকো। পরের বার তোমার পালা, যদিও আমি পালিয়েই বিয়ে করব। টাকা বাঁচিয়ে চলে যাব সাজেক কিংবা কক্সবাজার। সুব্রতা লাজুক হেসে বলল। অশব্দ পুরুষ। বিয়ের কাজ সম্পূর্ণ শেষ হল। এখন বিদায়ের পালা। কিন্তু মিষ্টির চোখে পানি নেই, সে আনন্দ উৎসাহে বিদায় নিচ্ছে। মা চাচিরা যখন কাঁদছিল তখন মিষ্টি অভিমানী কণ্ঠে বলল। আমাকে বিয়ে দেওয়ার সময় মনে ছিল না। তাছাড়া ভাববে তোমাদের মেয়ে সিলেটে গেছে পড়াশোনা করতে। তোমাদের কান্না দেখে আমি কিন্তু এখন সত্যি সত্যিই কেঁদে দিব। ঠোঁট কাঁপতে লাগল মিষ্টির। আচমকা মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। কিছুক্ষণ আগেও নিজেকে সামাল দেওয়ার জন্য হাসি খুশি নাটক করছিল, কিন্তু এখন আর নিজেকে ধরে রাখতে পারল না। মিষ্টির কান্না দেখে তিশান পিছনে দাঁড়িয়ে বলল। মিষ্টির অয়ত্ন আমি হতে দিব না। ওর যখন ইচ্ছে আপনাদের সাথে দেখা করতে পারবে। আমি আগলে রাখব সবসময়। মিষ্টির বাবা কাপা সুরে বলল। তোমার ভরসাতেই আমার মেয়েকে পাঠিয়েছি সিলেটে। আমি জানি আমার মেয়ের খারাপ তুমি হতে দিবে না বাবা। মেয়েটা আমার ভোলাবালা। অন্যায় করলে বুঝিয়ে বলবে। আমাদের সবার চোখের মণি তোমার হাতে তুলে দিলাম। মিষ্টিকে জোর করে গাড়িতে বসিয়ে দেওয়া হল। সকলের অনুমতি নিয়েই সুব্রতা, নেহা এবং অনিককে মিষ্টির সাথে পাঠানো হল। তিশানের বাড়িতে মিষ্টিকে বরণ করে ঘরে তুলল। নিয়ম অনুযায়ী মিষ্টির আজ বাসর রাত। খুব সুন্দর করে সাজানো হয়েছে ঘরটি। মিষ্টিকে সেখানে বসিয়ে রাখা হয়েছে। বুকের ভিতরে হাতুড়ি পেটানোর শব্দ হচ্ছে, ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। এ প্রথম তিশান আর সে এক ঘরে থাকবে, ভাবতেই লজ্জায় লাল হয়ে আসছে মুখ। অনুভূতি মিশে যাক হৃদয়ে গভীরে, মজেছি আমি একজনেরই অন্তরে। ছাদের একদম কর্নারে দাঁড়িয়ে আছে সুব্রতা। বাতাবি লেবুর গন্ধে চারদিক মম করছে। কাঠগোলাপ ছাদে ছড়িয়ে ছিটিয়ে আছে। গোলাপ, গাঁদা, বেলির সঙ্গে ছাদের চৌবাচ্চায় ছোট পুকুর বানিয়ে শাপলাপদ্ম ফুটিয়ে তৈরি করা হয়েছে ফুলের রাজ্য। সুব্রতা বাগান প্রচণ্ড ভালোবাসে। আপনমনে উপভোগ করতে লাগল পরিবেশ। বেলি ফুলের গন্ধ আর রূপ দুটোই অপরূপ। নাকে ঘ্রাণ গেলেই মস্তিষ্কে খবর চলে যায়। ভালোবাসার মন ফাগুনে। তোমার জন্য সুর বুনেছি। সুরের সাথে তাল সাজিয়ে ছোট্ট একটি গান লিখেছি। গানের ভাষায়, মনের আশায় তোমার একটা নাম রেখেছি। নামের সাথে যতন করে তোমায় অনেক ভালোবেসেছি। কবিতাটি কূর্ণকুহুরে পৌঁছানো মাত্রই সুব্রতা পিছন ফিরে স্পন্দনকে দেখে চমকে উঠল। সুব্রতার মুখে ফুটে উঠল মিষ্টি হাসি। স্পন্দন আসবে সে আশা করিনি। হঠাৎ এখানে? সুব্রতাকে লজ্জায় ফেলার জন্য স্পন্দন বলল। বন্ধুর কারণে এসেছিলাম, কিন্তু বন্ধু তো আজ মধু পেয়ে নিমপাতাকে ভুলে গেছে। নিম তিতা হলেও উপকারী সেটা সে ভুলে গেছে। বন্ধুর দেখাদেখি আমিও মৌমাছির মতো মধু আহরণ করতে এসেছি। লাগাম ছাড়া কথাবার্তা। অসভ্য পুরুষ লোক। ভুল বললে, অসভ্য পুরুষ নয়, অসভ্য প্রেমিক পুরুষ হবে কথাটা। আম্মুকে বলেছি আমাদের কথা। আম্মু ভয় পাচ্ছে আপনার পরিবারের সাথে কথা বলতে। সমস্যা নেই, আমি সামলে নিব। সত্যি? হুম। আরও 2 দিন বরিশালে থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা দিল 6 জন। বাসায় এসে গভীর ঘুমে ডুব দিল সুব্রতা এবং নেহা। মিষ্টি তিশানের সাথে আরেক বাসায়। স্পন্দন রুমে বসে ল্যাপটপে কাজ করছিল, তখনই মায়ের ফোন আসাতে রিসিভ করল। তুই নাকি সুব্রতাকে বিয়ে করতে চাস? আমাদের এত অপমান করা সত্ত্বেও তুই কিভাবে ওই মেয়েকে বিয়ের কথা ভাবলি? আমি কিংবা তোর বাবা কিছুতেই মেনে নিব না ওই মেয়েকে। আমি সুব্রতাকে ভালোবাসি। বিয়ে করব বলেছি, তাহলে আমি এই মেয়েকেই বিয়ে করব। হয় বিয়ের আয়োজন করো, নয় তোমাদের নাতি নাতুনি দেখার ইচ্ছে বন্ধ করো। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফোন কেটে দিল স্পন্দন। আবারও ল্যাপটপের দিকে তাকিয়ে মনোযোগ দিল কাজে।
কফি হাতে দাঁড়িয়ে আছে মিষ্টি। তিশান কিছুক্ষণ তাকিয়ে থেকে কফি হাত থেকে নিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে আয়নার সামনে দৃষ্টি সরিয়ে বলল, তুমি আমাকে ভয় পাচ্ছ না কেন মিষ্টি? তোমার ভয়ার্ত মুখ আমাকে খুব টানে। মিষ্টি খিলখিলিয়ে হেসে উঠল। হাসি থামিয়ে বলল, যে কারণে ভয় পেতাম সে কারণ এখন নেই মিস্টার স্বামী, সো ভয় পাচ্ছি না। দিন দিন দুষ্টু হয়ে যাচ্ছ তুমি। আমাকে দুষ্টু বানানোর মাস্টার মশাই তো আপনি। মাস্টার যেমন ছাত্রী তেমন হবে না তো কিরকম হবে? হ্যাঁ, আবারও আপনি? আমি কিন্তু রেগে যাচ্ছি। চেষ্টা করছি তো কিন্তু হচ্ছে না। ওকে বলো তুমি, তুমি এবং শুধুই তুমি। লজ্জাকে বিসর্জন দিয়ে বল মিষ্টি। তুমি, তুমি এবং শুধুই তুমি। এই তো আমার বুটা পেরেছে। লাভ ইউ। সময় চলতে লাগল আপন গতিতে। দেখতে দেখতে 2 মাস সময় চলে গেল। পরীক্ষার পর সুব্রতা এবং নেহা বাসায় গিয়েছে। সুব্রতা বাসায় যাবার 2 দিন পরেই আবারও শুরু হয় বিয়ের তোড়জোড়। এখন অবশ্য ঘটা করে মেয়ের বিয়েটা দিবেন আজিদ হাওলাদার। পাড়াপড়শি আত্মীয়স্বজন সবাইকে বলতে ভুলেননি। মিষ্টি চলে এসেছে বিয়ের 2 দিন আগেই পাত্রীপক্ষ হয়ে। অন্যদিকে তিশান ছেলে পক্ষ হয়ে স্পন্দনের বাসায় হাজির। অনিক আসবে হলুদ পোগ্রমে। বিয়ের 3 দিন আগে থেকেই চলছে সানাইয়ের সুর। পুরো বাড়ি ঝলমল করছে লাইটিং। মনে হচ্ছে কোনো দেশের রাজকন্যার বিয়ের আয়োজন। সুব্রতা খুশিতে আত্মহারা। তবে ব্যস্ততার মাঝেও মুনির কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছে সে। মুনি তো খুশিতে গদগ্ধ। মুনির খুশি দেখে বিয়েতে সম্মতি দিয়েছেন স্পন্দনের বাবা মা। মুনি হচ্ছে তাদের কাছে সবথেকে ইম্পর্ট্যান্ট। মুনি খুশি তো তারাও খুশি। কেননা কোনো সামাজিক অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশুটিকে সঙ্গ দেওয়া, দেখাশোনার দায়িত্ব, তাদের মতামত সবকিছুই গুরুত্ব সহকারে নেওয়া উচিত। প্রতিবন্ধীদের সামাজিক স্বীকৃতি দেওয়া উচিত। ইসলামে এ বিষয়ে একটি হাদিস রয়েছে। প্রিয় নবী রাসূলুল্লাহ শাহ একাধিকবার তার অনুপস্থিতির সময় মদিনার মসজিদে নববীতে ইমামতির দায়িত্ব এক প্রতিবন্ধী সাহাবীর উপর অর্পণ করে তাদের সমাজের সর্বোচ্চ সম্মানে অধিষ্ঠিত করার নজির তৈরি করেন। তিনি সেই প্রতিবন্ধী সাহাবী আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম কে আজান দেওয়ার কাজেও নিযুক্ত করেছিলেন। বুখারী অধ্যায় মাগাজি অনুচ্ছেদ বদর ও ওহুদের যুদ্ধ। এ কারণেই মুনির মতামত সবার উপরে। বিয়ের আসরে বউ সেজে বসে অপেক্ষা করছে সুব্রতা, ঠিক তখনই নেহা দৌড়ে এসে ফুপিয়ে কেঁদে কেঁদে বলল, স্পন্দন স্যার পালিয়ে গেছেন। সুব্রতা থমকে গেল। হঠাৎ তার পুরো দুনিয়া এলোমেলো হতে শুরু করল। ঝাপসা আখিরুগল হাতের উল্টো পাশ দিয়ে মুছে নেহার দিকে তাকিয়ে বলল, মজা করছিস তাই না? স্পন্দন আমাকে ভীষণ ভালোবাসে, ও কখনোই এ ভুল করবে না। মানছি অভিযোগ ছিল, কিন্তু সবকিছুর ইতি টেনেছে স্পন্দন। ও আমাকে ঠকাতে পারে না। আমি না বুঝে দোষ করেছি, কিন্তু সে বুঝে শুনে দোষ কেন করবে? এক নিমিষেই কথাগুলো বলে ফোন খুঁজতে লাগল সুব্রতা। স্পন্দনের নাম্বারে ডায়াল করে বরাবরই বন্ধ পেল ফোন। তিশান স্যারকে ফোন দিল। গম্ভীর স্বরে তিশান বলল, স্পন্দন কোথায় আমি জানি না সুব্রতা। প্রতিশোধের নেশায় তোমাকে ইউজ করেছে। ভালোবাসেনি কখনো। ভুলে যাও স্পন্দনকে। আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন। তিশান ফোন কেটে দিল। সুব্রতা শব্দ করে কেঁদে উঠল। নেহা, মিষ্টি এবং অনিক সামলানোর চেষ্টা করল, কিন্তু বরাবরই ব্যর্থ তারা। সুব্রতার বাবা দরজা বন্ধ করে রুমের ভিতরে বসে আছে। সুব্রতার মা ড্রয়িং রুমের এক কোনায় চুপটি করে বসে আছেন। লোকজন বলাবলি করছেন, মেয়ে পালিয়েছে আগের বার, এখন ছেলে পালিয়েছে। প্রতিশোধ নেওয়ার জন্যই বিয়ে করতে রাজি হয়েছে বরপক্ষ। আরও নানান কথা বলতে লাগল। কথায় আছে, অন্তরে বিষ মুখে হাসি, তারই নাম প্রতিবেশী। তারা সুযোগ খোঁজে কিভাবে অন্যকে উজেস্তা করা যায়। সুব্রতা দাঁড়াল। সে স্পন্দনের বাসায় যাবে বলে ঠিক করল। মিষ্টি ও নেহা বারণ করেছে, কিন্তু সুব্রতা যাবেই যাবে। বাসার মেইন দরজা দিয়ে যেতে পারবে না বলে আগের মতোই জানালা টপকে বের হল স্পন্দনের বাসায় উদ্দেশ্য। আকাশে আজ তারার মেলা, চাঁদের অস্তিত্ব নেই। ফোনের লাইট অন করে সুব্রতা এগুচ্ছে মেইন রাস্তায়। একটা রিকশা ডেকে চলল স্পন্দনের বাড়ি। কান্নার কারণে ফর্সা মুখ লাল হয়ে আছে। অন্যমনস্ক হয়ে যখন সে যাচ্ছিল, আচমকা রিকশা থেমে যাওয়াতে বড় চোখে তাকাল। অন্ধকারে লম্বা ছায়া মূর্তি দেখে ভয় পেল ভীষণ। ভয়ে ভয়ে বলল, কে আপনি? লোকটি ফোনের লাইট সুব্রতার মুখে ধরল। সুব্রতা আলো চোখে পড়তেই চোখজোড়া বন্ধ করে কঠিন গলায় বলল, কি হচ্ছে এসব? আলো সারান।
লোকটি বলল, প্রেয়সীকে দেখার তৃষ্ণা মিটাচ্ছি। সুব্রতা আবারও থমকে গেল। কাপা সুরে বলল, স্পন্দন। স্পন্দন ফোনের লাইট অফ করে সুব্রতার পাশে গিয়ে বসল। সুব্রতা স্বপ্ন দেখার মতো বিস্মিত হল। স্পন্দনের হাতে চিমটি কাটল। স্পন্দন আর্তনাদ করে উঠল। এ কি করছো তুমি? আপনি সত্যি এসেছেন নাকি স্বপ্ন দেখছি? স্পন্দন বিরক্তি নিয়ে তাকাল সুব্রতার পানে। সুব্রতা সেদিকে পাত্তা না দিয়ে বলল, আমার প্রতি এত অভিযোগ, তাহলে ভালোবাসা শিখালেন কেন? সময় বলবে সবকিছু, এখন চুপ থাকো। মামা কাজী অফিসের সামনে নিয়ে যান। সুব্রতা অবাকের উপর অবাক হচ্ছে। কিছু বলতে যাবে তখনই স্পন্দন মুখ চেপে ধরে গরম চোখে তাকাল। রিকশা গিয়ে থামল কাজী অফিস। ভাড়া মিটিয়ে সুব্রতাকে কোলে নিয়ে ভিতরে প্রবেশ করতেই তিশানকে দেখে আবারও চমকে উঠল সুব্রতা। স্পন্দন কাজীকে বলল, মিয়া বিবি চলে এসেছে, তাড়াতাড়ি বিয়ের কাজ সম্পূর্ণ করুন। সুব্রতা এবার তেলে বেগুনেজ বলে উঠল। তার বাবা কত টাকা খরচ করে বিয়ের আয়োজন করেছে। এখন পাড়াপড়শি বাজে কথা বলছে, সেখানে এ ছেলে কাজী অফিসে বিয়ে করতে নিয়ে এসেছে। রাগ হল ভীষণ। রাগ অভিমান নিয়ে বলল, এই বিয়ে আমি কিছুতেই করব না। বিয়ের জন্য পাগল হয়ে গিয়েছ, এখন নাকি বিয়ে করবে না? চুপচাপ সিগনেচার দেও। কথা বলবা তো থাপ্পড় খাবা। হুমকি দিচ্ছেন? স্পন্দন কঠিন চোখে তাকাল। সুব্রতা ভয়ে তাড়াতাড়ি সই করে দিল কাবিননামায়। প্রকৃতির নিয়ম বড়ই অদ্ভুত। প্রথমে বউ পালালো, দ্বিতীয়বার বর পালালো। জাকজমক বিয়ে হল লুকিয়ে। স্পন্দন সুব্রতার কানে ফিসফিস করে বলল, বলেছিলাম বিয়ে আমি পালিয়েই করব। কথা আমি রেখেছি। সুব্রতা মুখ ফুলিয়ে রাখল। আপাতত সে ভীষণ রেগে আছে স্পন্দনের উপর। স্পন্দন ফোন দিল সুব্রতার বাবার কাছে। আসসালামু আলাইকুম বাবা, আমি স্পন্দন, আপনার মেয়ের হাজব্যান্ড। আমার ইচ্ছে ছিল পালিয়ে বিয়ে করার, সেজন্য আপনার মেয়েকে নিয়ে পালিয়ে গেলাম। জানি আপনার অনেক কষ্ট হয়েছে, সেজন্য আমি খুবই দুঃখিত। আজ যদি আমি পালিয়ে না যেতাম তাহলে আমার পরিবার সুব্রতাকে খোঁচা দিয়ে কথা বলার সুযোগে থাকত। যেহেতু এখন আমরা দুজনেই একই রকম অন্যায় করেছি, সেক্ষেত্রে দুই পরিবার আমাদের খোঁচা মেরে কথা বলতে পারবে না। আমাদের দুজনের ভুলগুলো ক্ষমা করবেন আপনারা। আমরা ছোট মানুষ, ভুল আমরাই করব, আপনারা গুরুজন, ক্ষমা আপনারাই করবেন। ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের জন্য। স্পন্দন চট করে ফোন কেটে দিল। সুব্রতার অবাক চাহনি দেখে দুষ্টু হেসে বলল, আজ আমাদের বাসর রাত হবার কথা না? কিন্তু রাত তো অনেক হয়ে গেছে। সুব্রতা লাজুক চোখে আশেপাশে চোখ বুলাল। তিশান কানে হাত দিয়ে বলল, আমি কিছু শুনিনি। গভীর রাত। স্পন্দন বাইক নিয়ে অজানা রাজ্যে পাড়ি দিচ্ছে, তারই পিছনে পিঠে মাথা ঠেকিয়ে স্পন্দনের রাজ্যে পাড়ি দিচ্ছে সুব্রতা। হালকা মৃদু বাতাসে কেঁপে উঠছে সুব্রতার দেহস্থ। সুব্রতার শীতল স্পর্শে স্পন্দন হারাচ্ছে মহিমায়। বাইক এসে থামল একটি বাংলোর সামনে। স্পন্দন সুব্রতার হাত শক্ত করে ধরে ভিতরে প্রবেশ করল। পুরো রুম হলদে ভাব। মোমবাতির আলো আলোকিত পরিবেশ। সুব্রতা মুগ্ধ চোখে দেখছে সে দৃশ্য। স্পন্দন আচমকা সুব্রতার কোমরে স্পর্শ করে চুল পিঠ থেকে সরিয়ে আলতো ঠোঁটে স্পর্শ করতেই কেঁপে উঠল সুব্রতা। স্পন্দন সুব্রতাকে কোলে নিয়ে চলল ডাইনিং টেবিলের সামনে। খাওয়া দাওয়া হয়নি সারাদিন? খাবার আছে, খেয়ে নাও। স্পন্দন আগে থেকেই সব রেডি করে রেখেছিল। সে জানত সুব্রতা বিয়ে ভাঙার পর তার সাথে দেখা করতে আসবে। সে কারণেই সব প্ল্যান অনুযায়ী গুছিয়ে রাখে। সুব্রতা খাবার দেখে 1 মিনিট সময় নষ্ট না করে খেতে লাগল। সারাদিন খুব ধকল গিয়েছে তার উপর। সুব্রতা এক লোকমা খাবার নিজের মুখে দিতে যাবে, তখনই স্পন্দন লোকমা নিজের মুখে পুরে নিল। সুব্রতা মুখ ফুলিয়ে বলল, কি হলো এটা? স্পন্দন বলল, জানো রাসূলুল্লাহ শাহ ইরশাদ করেছেন যে স্বামী তার স্ত্রীকে এক লোকমা ভাত খাইয়ে দিবে, আল্লাহ ওই স্বামীর ছগিরা গুনাহগুলো মাফ করে দিবেন, এবং যে স্ত্রী তার স্বামীকে এক লোকমা ভাত খাইয়ে দিবে, আল্লাহ ওই স্ত্রীর ছগিরা গুনাহগুলো মাফ করে দিবেন এবং প্রতি লোকমার বিনিময়ে 1000 নেকি উভয়ের আমলনামায় দান করবেন। মুসলিম শরীফ। তাহলে এখন আপনি আমায় খাইয়ে দেন। স্পন্দন সুব্রতার মুখে ভাত তুলে দিল। সুব্রতাও স্পন্দনের মুখে ভাত তুলে দিল। খাওয়া দাওয়া সেরে স্পন্দন সুব্রতাকে নিয়ে একটি রুমে প্রবেশ করল। রুমটি ছিল ফুলের সমাহার। চারদিক থেকে ফুলের সুবাস ছড়িয়ে পড়েছে।
রাতের অন্ধকারে ইতি টানবে পুরনো অতীত, ভোরের আলো ফোটার পরপর শুরু হবে জীবনের নতুন অধ্যায়ের সূচনা। পরের দিন স্পন্দনের মা প্রথমে ছেলের কাজে অসন্তুষ্ট থাকলেও পরে অবশ্য মেনে নেই দুজনকে। আবারও মেতে উঠে দুপরিবার আনন্দে উল্লাসে। বিয়ে শব্দই দুটো মনের নয়, দুটো পরিবারেরও সেতুবন্ধন। সন্তানের করা অন্যায় বাবা মা সহজেই ভুলতে পারে, কারণ মা কিংবা বাবা ডাক না শোনার কষ্ট তারা সইতে পারে না। অন্যায় করলেও সন্তান সন্তানই থাকে। দেখতে দেখতে 2 মাস চলে গেল। আজ স্পন্দনের পরিবার সবাই মিলে সুব্রতাদের বাসায় যাবে। বিয়ের পর তৃতীয়বারের মতো সুব্রতা বাবার বাড়ি যাচ্ছে। আজ নেহা এবং অনিকের বিয়ে। নেহা অনিকের কথা তার পরিবারকে প্রথম জানানোর পরই নেহার পরিবার মেনে নেয়। ছেলের ক্যারিয়ার ভালো এগিয়ে যেতে সমস্যা হবে না, তাছাড়া মেয়েরও বয়স হচ্ছে, সে কথা বিবেচনা করেই 2 পরিবার মিলে বিয়ের আয়োজন করে। তবে ওদের এক্সাম থাকায় 2 মাস পর বিয়ের তারিখ ফাইনাল করতে হয়। 6 জনই সিলেট থেকে 2 দিন আগে চলে আসে। বিয়ের আমেজ যেন এ 6 জনের পিছু ছাড়ছে না। প্রথমে মিষ্টি তিশান, দ্বিতীয়ত স্পন্দন সুব্রতা, এখন বন্ধুমহলের শেষ কপোতকপতি অনিক নেহা। বিছানায় চুপচাপ বসে আছে নেহা। অনিককে সে রুমে প্রবেশ করল। বিব্রত বোধ করছে সে। গলা ছেড়ে এদিক ওদিক তাকিয়ে নিজেকে বুঝাল, নেহা এখন তোর বউ, বিব্রত বোধ করছিস কেন? নেহা অনিকের দিকে ভ্রু নাচিয়ে বলল, কথা বলছিস না কেন? হাদারাম, এখন আমি তোর বর, ভুলেও বকা দিবি না। জামাইকে আপনি বলতে শিখ। বয়ে গেছে তোকে আমার আপনি বলতে। ছ্যাঁকাখোর শিল্পী। আমি মোটেও ছ্যাঁকা খাইনি। তাছাড়া আমি রোমান্টিক গান গাইতে পারি। তাই না কি? তাহলে শুনতে হয় তো রোমান্টিক গান। বল বল। বাসর রাতে সোহাগ প্রীতি হয়। গান নয়। আমি গাইতে বলছি, তুই গান গাইবি। আমি আর কোনো কথা শুনব না। হুম। নেহার কথায় রাজি হয়ে অনিক গাইতে লাগল। কন্যা কইরো না গো আরি, আমার লগে যাইবানি গো। আমার বাপের বাড়ি 2। কন্যা কইরো না গো দেরি, কি না দিমু রেশমি চুরি, সাথে দিমু শাড়ি। বইয়ের মাঝে মাথা রেখে ঘুমুচ্ছে মিষ্টি। তিশান ফ্রেশ হয়ে এসে মিষ্টিকে এভাবে ঘুমাতে দেখে মৃদু হাসল। মেয়েটা বড্ড পাগলি এবং ঘুম কাতুরে। মিষ্টির ঘুম যেন না ভাঙ্গে সেজন্য মিষ্টিকে সয়ত্নে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে সেও আলতো জড়িয়ে ধরে পাশে শুয়ে রইল। মনে মনে বলল, পৃথিবীটা আসলেই সুন্দর। ভালোবাসাময় পৃথিবীতে থাকতে চাই তোমার হাত ধরে শত জনম। সুব্রতা আজ লাল শাড়ি পরেছে। খোলা চুল, ডাগর ডাগর চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক। স্পন্দন এক পলক তাকিয়ে মুগ্ধ হয়ে গেল। সুব্রতার সামনে দাঁড়িয়ে হাঁটু ভাঁজ করে বলল, মাশাআল্লাহ, দারুণ লাগছে। ওহে মোর প্রেম পূজারী প্রিয়দর্শিনী, তুমি এই স্পন্দনের হৃদয় গহীনের অধিকারিণী। তুমি থাকবে এই স্পন্দনের হৃদমাঝারে বন্দিনী। ওহে আমার হৃদয় হরণী, হৃদমোহিনী, তুমি এই স্পন্দনের আগামী দিনের পথচলার সঙ্গিনী। সুব্রতা মুচকি হেসে জবাব দিল, নামের মতোই তুমি আমার প্রাণের স্পন্দন। তোমার সুভাষে আমি শুভ্রতা ছড়াতে চাই হৃদয়ের স্পন্দনের প্রতিটি প্রহরে। ভোরের শুভ্রতার মতো তোমার ছোঁয়া পেতে চাই। সমাপ্ত। বানান ভুল ত্রুটি ক্ষমা, সুন্দর দৃষ্টিতে দেখবেন। গল্পটা আমি আগে থেকেই ভেবেছি এভাবে লিখব। চাইলে গল্পটা আরও বড় করা যেত, কিন্তু তখন মনে হতো স্টার জলসা হয়ে যাচ্ছে গল্পটা। রাগ অভিমান গল্পের সৌন্দর্য নষ্ট করে দিত। আমার একান্ত মতামত। জানি না গল্পটা আপনাদের কাছে কিরকম লেগেছে, তবে আমি ইচ্ছে করেই গল্পটা বড় করিনি। ভালো না হলে ক্ষমা করবেন। নতুন গল্প নিয়ে আসব কিছুদিনের ভিতরে। ধন্যবাদ।